আজকে রেশিও অ্যানালাইসিসের 3 নম্বর ক্লাসটা করবো, ঠিক আছে? রেশিও অ্যানালাইসিসের 3 নম্বর ক্লাসটা ডে 3। আজকে রেশিও অ্যানালাইসিসের 3 নম্বর ক্লাসটা করবো, লিখলাম ডে 3। দেখ কি বলেছে, বইয়ের 8 নম্বর অঙ্ক, ঠিক আছে? বইয়ের 8 নম্বর অঙ্কটা কি বলেছে? বলছে আ কোম্পানি হ্যাড কারেন্ট লাইবিলিটি ওয়ার্থ রুপিস 5 lakhs। একটা কোম্পানির কারেন্ট লাইবিলিটি ছিল 5 লাখ টাকা। আফটার দ্যাট ইট অ্যাকোয়ার্ড স্টক ওয়ার্থ রুপিস 1 লাখ টাকা অন ক্রেডিট। কোম্পানি স্টক মানে গুডস কিনেছে 1 লাখ টাকা দিয়ে, ঠিক আছে? আফটার দ্য পারচেস অফ স্টক কারেন্ট রেশিও 2.5, আচ্ছা কারেন্ট রেশিও বলে 2.5, ঠিক আছে? ক্যালকুলেট কারেন্ট অ্যাসেটস অ্যান্ড ওয়ার্কিং ক্যাপিটাল। কারেন্ট অ্যাসেট বের করতে বলছে আর ওয়ার্কিং ক্যাপিটাল বের করতে বলছে আফটার অ্যান্ড বিফোর দ্য পারচেস অফ স্টক। মানে গুডস কেনার আগে ওয়ার্কিং ক্যাপিটাল কত ছিল, ঠিক আছে? আর গুডস কেনার পরে ওয়ার্কিং ক্যাপিটাল কারেন্ট অ্যাসেট কত ছিল। তাহলে যা যা বলেছে না ইনফরমেশন গুলোকে টুকে, ওরা 8 নম্বর অঙ্কটা তোকে বলেছে কারেন্ট লাইবিলিটি। তোকে কারেন্ট লাইবিলিটি বলেছে কত, বলেছে কারেন্ট লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটি বলেছে কত, 5 লাখ টাকা। লিখে কারেন্ট লাইবিলিটি 5 লাখ। যা যা ইনফরমেশন বলেছে এগুলো টু। বলছে আফটার ট্যাক্স, ঠিক আছে? তারপরে কোম্পানি গুডস পারচেস করেছে বা স্টক পারচেস করেছে 1 লাখ টাকা দিয়ে। তাহলে লিখবো, এখানে লিখি, লিখে লিখে পড়ি তাহলে সুবিধা হবে। স্টক পারচেস করেছে, কোম্পানি কি করেছে, স্টক পারচেস করেছে কত টাকা দিয়ে, কত টাকা স্টক পারচেস করেছে, স্টক পারচেস করেছে 1 লাখ টাকা। স্টক পারচেস করেছে 1 লাখ টাকা, কোম্পানি স্টক পারচেস করেছে 1 লাখ টাকা। স্টক পারচেস রুপিস 1 লাখ অন ক্রেডিট, রুপিস 1 লাখ অন ক্রেডিট। ধারে ধারে স্টক পারচেস করেছে। ঠিক আছে? বলছে স্টক পারচেস রুপিস 1 লাখ অন ক্রেডিট। তাহলে স্টক পারচেস করেছে ধারে। আগের দিন শিখিয়েছিলাম যদি স্টক মানে গুডস যদি ধারে কিনিস তখন কি হবে, তোর কোম্পানিতে গুডস বাড়বে, তাই তো? গুডস কিনলে গুডস বাড়বে। গুডস গুলো কিনে কোথায় রাখবো, গোডাউনে রাখবো। আর গোডাউনে যদি গুডস রাখি তাহলে আমার কি হবে, আলটিমেটলি স্টক বাড়বে। স্টক বাড়বে মানে কারেন্ট অ্যাসেট বাড়বে। কত টাকা বাড়বে কারেন্ট অ্যাসেটস, 1 লাখ টাকা বাড়বে। আর কি, যেহেতু ধারে গুডস কিনি, ধারে গুডস কিনলে কি হবে, ক্রেডিটার্স বাড়বে। ধারে গুড কিনলে তোর ক্রেডিটার্স বাড়বে। আর ক্রেডিটার্স বাড়বে মানে তোর কারেন্ট লাইবিলিটি বাড়বে। কত টাকা, 1 লাখ। এই বলেছে। আর কি বলেছে, তারপরে এরপরে এই এন্ট্রি করার পরে কারেন্ট রেশিও হবে কত, বলছে 2.5। কারেন্ট রেশিও কত হবে, 2.5, এটা বলে দিয়েছে। তাহলে কারেন্ট রেশিও বলে দিয়েছে কত, দেখ লেখ কারেন্ট রেশিও, লেখ কারেন্ট রেশিও কত বলেছে। এখানে ওরা কারেন্ট রেশিও 2.5, আমরা জানি কারেন্ট রেশিও বের করার ফর্মুলা কি, সিএ বাই সিএল। কি বললাম, সিএ বাই সিএল। তো দেখ সিএ বাই সিএল কারেন্ট রেশিও 2.5 বলে দিয়েছে। কারেন্ট লাইবিলিটি ছিল কত, 5 লাখ টাকা ছিল। কারেন্ট লাইবিলিটি 5 লাখ টাকা ছিল, তুই 1 লাখ টাকার গুড ধারে কিনেছিস, তাহলে কারেন্ট লাইবিলিটি বেড়ে যাচ্ছে। আর লিখে দিলাম তো, তাহলে 5 লাখ টাকা কত হলো, 6 লাখ হয়ে যাবে। এবার এবার কি বলছে, কারেন্ট অ্যাসেট। দেখ কোশ্চেনে না কোথাও বলে দেয়নি আগে কারেন্ট অ্যাসেট কত ছিল, কোশ্চেনে কোথাও বলে দেয়নি। দেখ দেখ আগের অঙ্কটা কি বলেছিল, কারেন্ট লাইবিলিটি 5 লাখ, কারেন্ট অ্যাসেট বলেছিল। তাহলে তোকে কি করতে হবে, ধরে নিতে হবে। ধরে নিতে হবে কারেন্ট অ্যাসেট কি ধরতে পারি, যদি স্যার আগে কারেন্ট অ্যাসেট ছিল ধরতে পারি এক্স। তুই লিখতে পারিস যে স্যার ধরি আগে কারেন্ট অ্যাসেট এক্স ছিল, ঠিক আছে? তুই আরো 1 লাখ টাকার গুডস ধারে কিনলি, তাহলে স্টক আরো বেড়ে গেল, মানে 1 লাখ টাকা বেড়ে গেল। এক্স প্লাস 1 লাখ বলতে পারি তো, হ্যাঁ কি না? তাহলে এখান দিয়ে এক্স এর মান বেরিয়ে যাবে কত হচ্ছে, কর 6 লাখের সাথে আড়াই গুণ করবো, 6 লাখের সাথে আড়াই গুণ করবো, কত হচ্ছে, 15 লাখ টাকা।
বাঁ দিকে হলো 15 লাখ আর ডান দিকে কত হলো এক্স প্লাস 1 লাখ। তাহলে এক্স এর ভ্যালু কত হলো 14 লাখ। তাহলে এক্স এর ভ্যালু 14 লাখ মানে কারেন্ট অ্যাসেট 14 লাখ। কারেন্ট অ্যাসেট 14 লাখ কবে কারেন্ট অ্যাসেট 14 লাখ ছিল? কেনার আগে। কারণ আমি এক্স কাকে ধরেছি? আগে। আগে কেনার আগে ছিল 14 লাখ, এক্স ছিল 14 লাখ। দেখ এই দেখ এক্স 14 লাখ দিয়ে দিই, এক্স 14 লাখ অ্যান্সার দিয়েছে। এক্স 14 লাখ অ্যান্সার দিয়েছে। তাহলে পরে কত হবে বল? পরে কত হবে? পরে কত হবে? তাহলে লিখ, এখানে কি লিখবো? কারেন্ট অ্যাসেটস, এখানে লিখ কারেন্ট অ্যাসেটস, লিখ কারেন্ট অ্যাসেটস বিফোর বিফোর পারচেস অফ স্টক, বিফোর পারচেস অফ স্টক। মানে স্টক কেনার আগে কারেন্ট অ্যাসেট কত ছিল? 14 লাখ। স্টক কেনার আগে কারেন্ট অ্যাসেট ছিল 14 লাখ টাকা, ঠিক আছে? এবার লিখবো তাহলে কারেন্ট অ্যাসেটস আফটার পারচেস অফ স্টক। তাহলে স্টক কেনার পর কত? তাহলে তুই স্টক কেনার পর কত হবে? সিম্পল ব্যাপার, 14 লাখ টাকা ছিল, তুই স্টক মানে গুডস কিনলে আরো বাড়বে, স্টক বেরিয়ে যাবে, তা 14 লাখের সাথে 1 লাখ যোগ করে কত হবে? 15 লাখ। ঠিক আছে, হয়ে গেল। তোকে এটা জানতে চেয়েছিল, শুধু এটাই না, আরো জানতে চেয়েছিল, তোকে বলেছিল কারেন্ট অ্যাসেট কত হবে আফটার এন্ড বিফোর। আমি এটাই করি, কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল বের করে, ওর ওয়ার্কিং ক্যাপিটাল করো, ওর ওয়ার্কিং ক্যাপিটাল করো। ঠিক আছে, যে দেখে নে টোকেন এটা, টোকেন এটা। এবার লিখবো কি ওয়ার্কিং ক্যাপিটাল, ওয়ার্কিং ক্যাপিটাল বিফোর বিফোর পারচেস অফ স্টক। স্টক কেনার আগে ওয়ার্কিং ক্যাপিটাল কত ছিল? বিফোর পারচেস অফ স্টক, স্টক কেনার আগে ওয়ার্কিং ক্যাপিটাল কত ছিল? ফর্মুলা জানিস তো ওয়ার্কিং ক্যাপিটাল, সিএ মাইনাস সিএ, সিএ মাইনাস সিএ। তাহলে দেখতে হবে সিএ কত ছিল আগে, কত ছিল সিএ আগে? সিএ ছিল 14 লাখ, আগে সিএ ছিল 14 লাখ। আর আগে সিএল কত ছিল? 5 লাখ, কোশ্চেনে 5 লাখ বলেছিল। তাহলে আগে ওয়ার্কিং ক্যাপিটাল কত হবে? 9 লাখ। ঠিক আছে, এবার কি লিখবো? ওয়ার্কিং ক্যাপিটাল, ওয়ার্কিং ক্যাপিটাল লিখবো, ওয়ার্কিং ক্যাপিটাল আফটার পারচেস অফ স্টক। স্টক কেনার পর ওয়ার্কিং ক্যাপিটাল, তো একই ফর্মুলা। স্টক কেনার পর কারেন্ট অ্যাসেট কত ছিল? এই মতো বললাম, স্টক কেনার পর কারেন্ট অ্যাসেট, স্টক কেনার পর 15 লাখ, স্টক কেনার পর কারেন্ট অ্যাসেট ছিল 15 লাখ। ঠিক আছে, আর স্টক কেনার পর কারেন্ট লাইবিলিটি কত ছিল? দেখ কারেন্ট লাইবিলিটি, দেখ ভালো করে দেখ, কারেন্ট লাইবিলিটি ছিল 5 লাখ, আর 1 লাখ টাকা কিলো 6 লাখ। তাহলে 15 লাখ থেকে 6 লাখ বাদ দিলে কত হবে? 9 লাখ টাকা। দেখি জাস্ট ওয়ার্কিং ক্যাপিটাল অ্যান্সার হবে, পুরো অ্যান্সারটা মেলাতে হবে। ঠিক আছে, অঙ্ক শেষ করে আমি একটু দেখে নিই, তারপর আমি বলছি অ্যান্সার কি কি দিয়েছে। জাস্ট মেলা দেখি কি কি বেরোলো। কারেন্ট অ্যাসেট বিফোর পার্টটা 14 লাখ বেরিয়ে গেল, কারেন্ট অ্যাসেট আগে ছিল 14 লাখ, আর কারেন্ট অ্যাসেট পরে হলো 15 লাখ, তাই তো বেরোলো। কারেন্ট অ্যাসেট পরে দেখ কোশ্চেনে কত বেরোলো? কারেন্ট অ্যাসেট পরে 15 লাখ, দেখি, হ্যাঁ 15 লাখ কারেন্ট অ্যাসেট পরে। এবার ওয়ার্কিং ক্যাপিটাল আগে কত ছিল? ওয়ার্কিং ক্যাপিটাল, ওয়ার্কিং ক্যাপিটাল আগে ছিল 9 লাখ, পরেও ছিল 9 লাখ, তাই অ্যান্সার মিলে গেছে। অ্যান্সার মিলে গেছে, ঠিক আছে, অ্যান্সার মিলে গেছে। নেই, দেখে দেখে টুকে নে, যদি কিছু দরকার থাকে দেখে দেখে। হয়েছে। এবার এই যে পুরো কমপ্লিট করে ফেললাম না, এই যে পুরো কমপ্লিট করে ফেললাম, আচ্ছা কি লেখা আছে এখানে একটু জাস্ট থিওরিটা পুরো, এখানে এমসিকিউ করতে এরকম জিনিস লাগতে পারে। এই যে যে নোটটা দিয়েছে না, নোটটা লাগতে পারে। কি বলেছে? বাকিতে পণ্য কেনা হলে তার প্রভাব ওয়ার্কিং ক্যাপিটালে পড়বে। সত্যি তো, দেখ না ওয়ার্কিং ক্যাপিটাল আগে কত ছিল? ওয়ার্কিং ক্যাপিটাল খাতার দিকে দেখা, খাতায় দেখ, খাতায় ওয়ার্কিং ক্যাপিটাল আগে কত বের করলি? 9 লাখ। পরে কত বের করলি? 9 লাখ। তুই বাকিতে গুডস ধারে কিনলি, তাহলে ওয়ার্কিং ক্যাপিটালে কোনো এফেক্ট পড়লো? তার মানে এটা তোর ইম্পর্টেন্ট লাইন, ইম্পর্টেন্ট লাইন। গুডস যদি ধারে কেনা হয় ওয়ার্কিং ক্যাপিটালে তার উপর কোনো এফেক্ট পড়ে না। তো লিখে নিতে পারিস এক জায়গায়, লিখে নিতে পারিস। এই কথাটা লিখ যেটা তোর লেখা আছে, বাকিতে পণ্য কেনা হলে তার প্রভাব ওয়ার্কিং ক্যাপিটালের উপর পড়ে না। বাকিতে পণ্য কেনা হলে তার প্রভাব ওয়ার্কিং ক্যাপিটালে পড়ে না।
ওয়ার্কিং ক্যাপিটালে পড়ে না। ইংলিশে লেখ ইফ গুডস আর পারচেসড অন ক্রেডিট, ইফ গুডস আর পারচেসড অন ক্রেডিট, ইফ গুডস আর পারচেসড অন ক্রেডিট, ঠিক আছে, ইফ গুডস আর পারচেসড অন ক্রেডিট, ওয়ার্কিং ক্যাপিটাল ইজ নট অ্যাট অল এফেক্টেড, ওয়ার্কিং ক্যাপিটাল is not at all affected for this credit purchase, লেখা হলে বলবে is not at all affected, working capital is not at all affected, is not at all affected, ঠিক আছে তো, for this credit purchase, for this credit purchase, ঠিক আছে, লেখা হলো তো, লেখা হলো তো, তাহলে কি বলতে পারলি, যদি ধারে যদি গুডস কেনা হয় তার প্রভাব ওয়ার্কিং ক্যাপিটালে পড়ে না, তার প্রভাব ওয়ার্কিং ক্যাপিটালে পড়ে না। কেন পড়ে না, কারণটা কি, দেখ কারণটা কি লিখেছে ওরা বইতে, বলছে কেন না, বাকিতে পণ্য কেনা হলে, বাকিতে পণ্য কেনা হলে একদিকে কি হয় বলতে পারি, বাকিতে পণ্য কেনা হলে এদিক টাকা, তুই যদি ধারে, আমি এই মতো লিখে দিলাম না, এই মতো লিখে দিলাম, দেখ অঙ্ক করতে করতে, ধারে পণ্য কিনলে কি হয়, এই ধারে গুডস কিনলে কি হয়, আমার কারেন্ট অ্যাসেট বাড়বে, আবার কারেন্ট লাইবিলিটিও বাড়বে, তাহলে কারেন্ট অ্যাসেট 1 লাখ টাকা বাড়লে কারেন্ট লাইবিলিটি 1 লাখ টাকা বাড়ছে, যেমন চেঞ্জ তো হচ্ছে না। তো এখানে এটাই লিখতে চেয়েছে, কেননা বাকিতে পণ্য কেনা হলে একদিকে যেমন চলতি সম্পত্তির পরিমাণ বেড়ে যায়, ঠিক তেমনই সেম অ্যামাউন্টের কারেন্ট লাইবিলিটিও বেড়ে যায়, মানে কারেন্ট অ্যাসেট যেমন বেড়ে যায় কারেন্ট লাইবিলিটিও বেড়ে যায়, ফলে ওয়ার্কিং ক্যাপিটাল কোনো পরিবর্তন হয় না। কেন ওয়ার্কিং ক্যাপিটাল পরিবর্তন মানে কি, কারেন্ট অ্যাসেট কারেন্ট লাইবিলিটি, কারেন্ট অ্যাসেট যতটা বাড়লো কারেন্ট লাইবিলিটি ততটা বাড়লো, কারেন্ট অ্যাসেট যতটা কমলো কারেন্ট লাইবিলিটি ততটা কমলো, কোনো চেঞ্জ হচ্ছে না। তো এটাই বলেছে, তোকে যদি বলা হয় যে কোনো এমসিকিউ দিতে পারে, তখন যদি এরকম দেয় তোকে মাথায় রাখতে হবে যে ধারে যদি গুডস কেনা হয় তার প্রভাব কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল পড়ে। তাহলে এটার পাশাপাশি আমাদের কি রেশিও হয়ে গেল, কারেন্ট রেশিও আর লিকুইড রেশিও পুরো কমপ্লিট, আর নেই, পুরো করে দিলাম। এবার পড়বো কি সলভেন্সি রেশিও, কি রেশিও পড়বো, সলভেন্সি রেশিও, ঠিক আছে, সলভেন্সি রেশিও, 8টা কোশ্চেন হয়ে গেল, সলভেন্সি রেশিও পড়বো, এই হচ্ছে তোর সলভেন্সি রেশিও। তো কি বলে সলভেন্সি রেশিও একটু পড়ে দিই, বলছে কোনো প্রতিষ্ঠানের দীর্ঘকালীন আর্থিক সচ্ছলতা, কি বলেছে, কথাটা খুব ওয়ার্ডটা মাথায় রাখবে, দীর্ঘকালীন আর্থিক সচ্ছলতা, লং টার্ম সলভেন্সি, যদি শর্ট টার্ম সলভেন্সি হয়, তোকে যদি বলা হয় শর্ট টার্ম সলভেন্সি বলতে কোন রেশিও ইন্ডিকেট করে, লিকুইডিটি রেশিও, লিকুইডিটি রেশিও শর্ট টার্ম সলভেন্সি, আর যদি বলে লং টার্ম সলভেন্সি তখন সলভেন্সি রেশিও, ঠিক আছে। দেখ এখানে ইংলিশেও লিখে দিয়েছে, দ্যাট দিস সলভেন্সি রেশিও আর ক্যালকুলেটেড ফর দ্য পারপাস অফ অ্যাসেসিং লং টার্ম সলভেন্সি অফ অ্যান এন্টিটি, কোনো কোম্পানির যদি তুমি লং টার্ম সলভেন্সি জানতে চাও তাহলে সলভেন্সি রেশিও বলো, লং টার্ম সলভেন্সিতে সলভেন্সি রেশিও, আর শর্ট টার্ম সলভেন্সিতে লিকুইডিটি রেশিও। তা শর্ট কোশ্চেনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার বলছি, লং টার্ম সলভেন্সি ইকুয়াল টু সলভেন্সি রেশিও, আর শর্ট টার্ম সলভেন্সি ইকুয়াল টু লিকুইডিটি রেশিও, ঠিক আছে। হ্যাঁ, ও তোর পরীক্ষায় এরকম কোশ্চেন করতে পারে, বলতে পারে কি একটা এর মধ্যে কোনটা সলভেন্সি রেশিও, এর মধ্যে কোনটা লিকুইডিটি রেশিও, এরকম কোশ্চেন দিতে পারে, তাহলে তোকে নামটা জানতে হবে। আর আমি তো আগের দিন লিখিয়ে দিয়েছিলাম না, প্রথম ক্লাসে লিখেছিলাম সলভেন্সি রেশিওর মধ্যে, মানে লং টার্ম সলভেন্সির মধ্যে কি কি পড়ে আর শর্ট টার্ম সলভেন্সির মধ্যে কি কি পড়ে, এটা বলেছিল, এটা খুব জরুরি, ওখান থেকে এমসিকিউ প্রচুর দেবে, ঠিক আছে। তো বলছে এই অনুপাতগুলি প্রতিষ্ঠানের দীর্ঘকালীন দীর্ঘস্থায়ী দায়গুলি মেটানোর ক্ষমতা বিচার, দীর্ঘস্থায়ী দায় মানে বুঝিস তো, লং টার্ম লোন, দীর্ঘস্থায়ী দায় মানে বড় বড় লোন, বড় বড় লোন, বড় বড় লোন মানে কি, তুই ধর একটা ফ্ল্যাট কেনার জন্য 40 লাখ টাকা লোন নিচ্ছিস, এটাকে কি লোন, ছোট লোন না, এটা বড় লোন, কারণ এই লোনটা কিন্তু তুই 1 বছরে শোধ করতে পারবি না, এই লোন শোধ করতে বহু বছর সময় লাগবে, তো এটাকে বলা হয় লং টার্ম লোন। তো এখানে কি বলেছে, তাই বলেছে এই অনুপাতগুলি, এই রেশিওগুলি প্রতিষ্ঠানের দীর্ঘস্থায়ী দায়গুলি মেটানোর ক্ষমতা বিচার করে, দীর্ঘস্থায়ী দায়, ব্যাংক ও অন্যান্য ঋণদানকারী আর্থিক ঋণ প্রদানকারী সংস্থাগুলি যারা দীর্ঘমেয়াদী ভিত্তিতে বিজনেসকে লোন দেয়, তারা প্রতিষ্ঠানের দীর্ঘকালীন সচ্ছলতার বিষয়ে খোঁজ খবর রাখে, ঠিক আছে, যে তার দীর্ঘকালীন মানে লং টার্ম সলভেন্সি কি, খোঁজ খবর রাখে, অর্থাৎ প্রতিষ্ঠানটি দীর্ঘকালে সচ্ছল থাকবে কিনা বা তার ঋণ পরিশোধের ক্ষমতা থাকবে কিনা তা জানতে চায়, প্রতিষ্ঠানটি অদূর ভবিষ্যতে ফিউচারে উঠে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, ঠিক আছে, কোম্পানিটি ফিউচারে উঠে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, তাও কিন্তু এই অনুপাতের মাধ্যমে জানা যায়। এবার বলেছে যে সলভেন্সি রেশিও জিনিসটাই কাকে বলে, বলে যে সকল হিসাব সংক্রান্ত অনুপাতের সাহায্যে কোনো প্রতিষ্ঠানের দীর্ঘ মেয়াদী আর্থিক সচ্ছলতা বিচার করা যায়, সেই অনুপাতকে সচ্ছলতার অনুপাত বলে। দ্য রেশিও ক্যালকুলেটেড টু অ্যাসার্টেন দ্য লং টার্ম সলভেন্সি অফ অ্যান এন্টারপ্রাইজ, মোট কথা এখান থেকে কিচ্ছু করতে হবে না,
ও তোকে বলতে পারে যে লং টার্ম সলভেন্সি থেকে মানে সলভেন্সি রেশিও কোনটা, মানে সচ্ছলতম সলভেন্সি কোনটা, যখন কোনো প্রতিষ্ঠানের লং টার্ম সলভেন্সি জানতে চাই তখন আমরা সলভেন্সি রেশিও সাহায্য নিই। যখন কোনো প্রতিষ্ঠানের লং টার্ম সলভেন্সি জানতে চাই তখন আমরা সলভেন্সি রেশিও সাহায্য নিই। এবার বলবে যে বলো না, আহ, আচ্ছা তুমি বললে যে যে কোনো প্রতিষ্ঠানের মানে কোনো কোম্পানির লং টার্ম সলভেন্সি জানতে চাইলে আমরা কার সাহায্যে সলভেন্সি রেশিও সাহায্য নিই। এবার বলবে যে সলভেন্সি রেশিওর মধ্যে কারা কারা পারে বলেছিলাম, মনে আছে? মনে না থাকলে কয়েকটা নাম বলেছি। ডেট ইকুইটি রেশিও বলেছিলাম একটা, কি বলেছিলাম? ডেট ইকুইটি রেশিও, এটা লং টার্ম সলভেন্সি রেশিওর মধ্যে পড়ে বা সলভেন্সি রেশিওর মধ্যে, মনে রাখতে হবে। হ্যাঁ, ডেট ইকুইটি রেশিও। একটা বলেছিলাম প্রপ্রাইটারি রেশিও, ঠিক আছে? প্রপ্রাইটারি দুটো পয়েন্ট বলেছিলাম আমি, 4টে থেকে 5টা পয়েন্ট বলেছিলাম, ঠিক আছে? আমি এখন দুটো মনে করো, এই দুটো এমসিকিউ তে দুটো পয়েন্ট খুব থাকে, একটা প্রপ্রাইটারি রেশিও আর একটা ডেট ইকুইটি রেশিও। বাকি থাকে না আমি বলছি না, বাকি আরো থাকে, বাট এই দুটো বেশি থাকে। তাহলে যার যার বই আছে অবশ্যই এই লাইনটাকে তুই আন্ডারলাইন করতে পারিস। এই যে এই লাইনটা বাংলায় যারা পড়লে এই লাইনটা আন্ডারলাইন কর, এই যে এই লাইনটা আন্ডারলাইন করে বাংলা বই, এই লাইনটাকে আন্ডারলাইন করেছে। তাহলে কি বললাম? যে সকল হিসাব সংক্রান্ত অনুপাতের সাহায্যে কোনো প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী আর্থিক সচ্ছলতা বিচার করা যায়, ঠিক আছে, সেই সব অনুপাতকে সচ্ছলতার অনুপাত বলে, সেই সব অনুপাতকে সচ্ছলতার অনুপাত। এইগুলো আর কিছু পড়ার নেই, কারণ আমি তোকে বলেই দিয়েছি যে মনে করার চেষ্টা কর। আমি বলেছিলাম তোকে যদি এখন জিজ্ঞাসা করি, আমি তো বললাম সলভেন্সি রেশিওর মধ্যে কি কি পড়ে বা লং টার্ম সলভেন্সি রেশিওর মধ্যে কি কি পড়ে, কি বলেছিলাম বল? ডেট, এবার তো বললাম ডেট ইকুইটি রেশিও, বললাম না? ডেট ইকুইটি রেশিও দেখ লেখা আছে, এখানে লেখা আছে কি? ডেট ইকুইটি রেশিও। তারপর কি বলেছে? টোটাল অ্যাসেট টু ডেট রেশিও। তারপর প্রপার্টি রেশিও যেটা বললাম, ইন্টারেস্ট কভারেজ রেশিও, ডেট টু ক্যাপিটাল এমপ্লয়েড রেশিও, এই 5টা রেশিও। তো আমার সঙ্গে মনে রাখতে হবে, এটা তো আমার সঙ্গে এখন বললাম 3-4 বার এডিট করলে তুই বলে দিতে পারবি, কিন্তু মনে রাখতে হবে পরীক্ষা অবধি কি হয় লং টার্ম সলভেন্সি বা সলভেন্সি রেশিও মধ্যে কি কি পড়ে। একটা পড়ে ডেট ইকুইটি রেশিও, একটা পড়ে প্রপ্রাইটারি রেশিও, একটা পড়ে ইন্টারেস্ট কভারেজ রেশিও, ঠিক আছে? 3টে পয়েন্ট। একটা টোটাল অ্যাসেট টু ডেট রেশিও, আর একটা কি বলছে? ডেট টু ক্যাপিটাল রেশিও। এই 5টা রেশিও কিন্তু মুখস্থ করতে হবে। কেন দেখ, যদি তোর এমসিকিউ না থাকে, যদি নন এমসিকিউ থাকতো, মানে ধর নন এমসিকিউ মানে এসএ কিউ থাকতো, তাই বললাম তোর পরীক্ষায় দিত, যেমন আগের সিলেবাসে দিত, বলতো কি একটা সলভেন্সি রেশিও না, তো তোর যে কোনো একটা পড়ে গেলেই হতো। সেখানে তো আমার 4-5টা পড়ার দরকার নেই, কিন্তু এখন তো এমসিকিউ, তো যে কোনো পয়েন্ট থাকতে পারে, তাই না? তাই তোকে এই সবকটা পয়েন্ট কিন্তু পড়ে রাখতে হবে। আচ্ছা, মোটামুটি বোঝা গেল। এইবার দেখ আমরা পড়বো কি ডেপ ডিক্রিশনের ফর্মুলা লেখাবে, ফর্মুলা লেখাবো। এখানে বইতে লেখা আছে, এদের ফর্মুলা দেখবোই না কি লিখেছে, আমার জানার দরকার নেই এরা কি লিখেছে, আমি কি লিখছি সেটা দেখ। এরা কি লিখেছে তোর দেখে লাভ নেই, ঠিক আছে? এরা কি লিখেছে তোর দেখে লাভ। দেখ আমি বলে দিচ্ছি কি লিখতে হবে, আমি বলছি কি লিখতে হবে। ফর্মুলা লিখবি, হ্যাঁ, সুন্দর করে লিখবি, ডেপ ইকুইটি রেশিও, ঠিক আছে? তারপর পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে আমি একটা ফর্মুলা চার্ট দিয়ে দিই, পুরো chapter শেষ হয়ে গেলে, যতক্ষণ chapter শেষ হয় ততক্ষণ চার্ট দেবো, ঠিক আছে? লেখ ডেপ, লিখবে কি ডেপ, লিখবে কি ডেপ ইকুইটি রেশিও, লিখলাম ডেপ ইকুইটি রেশিও। ডেপ ইকুইটি রেশিও ফর্মুলা কি? ফর্মুলা কি আমি বলেছি দেখ, দেখ ফর্মুলা মুখস্থ করার টেকনিক দেখবি, আমি তো টেকনিক শেখাবো মুখস্থ করার, মুখস্থ করার টেকনিক আছে, টেকনিক্যালি মুখস্থ করবো। দেখ দেখ টেকনিকটা দেখ ভালো করে দেখ। ডেপ ইকুইটি রেশিও বের কর, ফর্মুলাটা কি? আগে কে আছে? আগে কার নাম লেখা আছে? ডেপ। আর পরে কার নাম লেখা আছে? ইকুইটি। তাহলে ফর্মুলা হয়ে গেল, শেষ। ডেপ ডিভাইডেড বাই ইকুইটি, ব্যাস হয়ে গেল। তো খুব কঠিন লাগলো ফর্মুলাটা, দেখ হয়ে গেল। ডেপ ইকুইটি রেশিও বের করার ফর্মুলা কি দেখতে পারি, কি লিখলাম এটা? ডেপ বাই ইকুইটি। তাহলে তোকে যদি কেউ বলে ডেপ ইকুইটি রেশিও বের করার ফর্মুলা কি, আর এখানে তো বইতে কোশ্চেন কি লেখা ছিল জানিস? বইতে কি লেখা ছিল দেখ, দেখ তুই মনে রাখতে পারবি, খুব সুন্দর মনে রাখতে পারবি। দেখ এখানে কি লেখা ছিল, ডেপ টু ইকুইটি রেশিও। এখন বলি স্যার জানিস ফর্মুলাতে মনে রাখবি, তোকে যদি আমি আমি জাস্ট নর্মাল একটা কথা বলছি, তোকে ধর বললাম তুই সব রেশিও মুখস্থ করতে পারে না সবাই, তোকে বললো সাপোজ আমি বলছি, বললো রাম টু শ্যাম রেশিও, এই ফর্মুলা কি জানিস তো? এই দেখ ফর্মুলা বলি, দেখ শুনে শুনে রাখ, একদম সিম্পল ব্যাপার। তোকে যদি বলে রাম টু শ্যাম রেশিও, তাহলে ফর্মুলা কি জানিস? আমি যেখানে লিখছিলাম রাম বাই শ্যাম, রাম বাই শ্যাম।
মুখস্থ করতে পারিস না, এটা মুখস্থ করি এই রেশিও দেবে নাকি? টু মানে কি দেখতে পারলি? টু মানে বাই, এটাই তোর মাথায় রাখবে। তাহলে তুই যত রেশিও খুঁজে পাবি, যত রেশিও পাবি, তুই যত রেশিও যদি টু লেখা থাকে, টু মানে পাই, তাহলে এখানে কি হবে? ডেপ টু ইকুইটি রেশিও মানে ফর্মুলা গেল, টু মানে কি হলো? ডেপ বাই ডেপ বাই ইকুইটি, ঠিক আছে? তো আমি কি লিখেছি? আমি টু লিখিনি, আমি টু লিখিনি। কোনো কোনো বইতে লেখা আছে ডেপ টু ইকুইটি রেশিও, কোনো কোনো বইতে লেখা আছে ডেপ ইকুইটি রেশিও, বুঝিস কি বলবো? কোনো কোনো বইতে লেখা আছে ডেপ ইকুইটি রেশিও, আবার কোনো কোনো বইতে লেখা আছে ডেপ টু ইকুইটি রেশিও। টু মানে তো পাই। তাহলে এই ফর্মুলা তোকে মাথায় রাখতে হবে। এবার দেখ, আমাকে জিজ্ঞাসা করতে হবে স্যার, কেউ কেউ আমাকে জিজ্ঞাসা করতে, স্যার ডেপ্ট মানে কি? ডেপ্ট মানে কি? ডেপ্ট মানে আগের দিন বলে যান, ডেপ্ট মানে লোন। কি লোন? বড় লোন। কি লোন? বড় লোন। স্যার কেন বড় লোন, ছোট লোন না কেন? এই যে এটা কোন রেশিও? এটা 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 কি শর্ট টার্ম সলভেন্সি নাকি লং টার্ম সলভেন্সি? তো লং টার্ম সলভেন্সি একটা, তো কি বলে একটা লং টার্ম রেশিও উদাহরণ দাও। একটা লং টার্ম রেশিওর মধ্যে পড়ে একটা উদাহরণ দাও, লং টার্ম সলভেন্সি রেশিও উদাহরণ দাও, ডেপ্ট ইকুইটি রেশিও। তাহলে এটা তো এখানে যে ডেপ্ট হবে, নাকি শর্ট টার্ম ডেপ্ট হবে না লং টার্ম ডেপ্ট? কোর্স লং টার্ম ডেপ্ট হবে, তাই তো? তাহলে এটা কি হবে? লং টার্ম ডেট, কেউ লিখে লং টার্ম ডেট, লিখবি আমার সঙ্গে লং টার্ম ডেট বা ডেপ্টকে ব্যাকেটে লিখলাম লোন, লং টার্ম ডেট বা লং টার্ম লোন। যত রকমের লং টার্ম লোন আছে সব এর মধ্যে। লং টার্ম লোন মানে বড় ধরনের loan। এবার ধরুন স্যার একটা বড় লোনের নাম লিখুন, বড় লোনের নাম লিখুন, ঠিক আছে তো? লিখছি লিখছি ডিবেঞ্চার। উদাহরণ, যদি কখনো ডিবেঞ্চার পাস, যদি ডিবেঞ্চার কোশ্চেন পেপারে লেখা থাকে, ডিবেঞ্চার যদি কোশ্চেন পেপারে লেখা থাকে, তাহলে ভাবি এটা হচ্ছে এক ধরনের লং টার্ম লোন, ঠিক আছে? তারপর স্যার আর কি হতে পারে? মর্টগেজ লোন। মর্টগেজ নাম শুনি? মর্টগেজ, দেখবি অনেকে বাড়ি বন্ধক রেখে, আজকে তুই ধর একটা ফ্ল্যাট কিনবি, 50 লাখ টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনবি, ভালো জায়গায় একটা ফ্ল্যাট কিনবি, 2 BHK দাম 50 লাখ টাকা, এত ভালো জায়গায় ফ্ল্যাট কিনবি, ঠিক আছে? এমনি মোটামুটি লোকালে গিয়ে এখন 2 BHK ফ্ল্যাট কিনতে গেলে 35-40 লাখ টাকা হবে। বাহ, ঠিকঠাক, ঠিক আছে? আর একটু ভালো জায়গায় কিনতে গেলে, ভালো কমপ্লেক্স, আর 50 লাখ টাকা পাবো। তা ব্যাংকের থেকে যদি যখন 50 লাখ টাকা লোন নিস, ব্যাংক কি তোকে এমনি এমনি 50 লাখ টাকা দিয়ে দেবে? কি নেবে? তোর কিছু, তোর এখন যে নিজস্ব যদি কোনো বাড়ি থাকে, বাড়িটা বন্ধক রাখতে হবে। বাড়ি বন্ধক রাখবে, বাড়ির দলিলটা ওদের কাছে বন্ধক রাখতে হবে, ঠিক আছে? যদি তুই লোন দিতে না, বুঝতে পারছিস ব্যাপারটা? বা তুই তো যে ফ্ল্যাটটা কিনছিস তার দলিল, মানে মোট কথা ওরা কিছু বন্ধক রাখে, ওরা কিছু বন্ধক রাখে, ঠিক আছে? তুই ধর একটা 50 লাখ টাকা লোন নিলি, ব্যাংক তোর থেকে তোর বাড়ির দলিল বন্ধ, ঠিক আছে? বাড়ির দলিল যদি বন্ধ, তো তুই যদি লোনের টাকা দিতে না পারিস, তাহলে বাড়িটা বন্ধ হয়ে যাবে। তো কোনো কিছু বন্ধক রাখ, কোনো কিছু বন্ধক, তাহলে মর্টগেজ মানে কোনো কিছু বন্ধক রেখে লোন দেওয়ার, বন্ধক রেখে, তাহলে লিখবো মর্টগেজ, লিখবি মর্টগেজ লোন। লেখা থাকতে পারে, কিন্তু এগুলো দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। আর লং টার্ম লোন তো থাকতেই পারে। তো বেসিক্যালি এই দুটো পয়েন্টই আমার কাছে চোখে পড়লো। দেখি ওরা কিছু লিখেছে, এ দেখ ওরা কি লিখেছে, লং টার্ম লোন বলতে, দেখ লং টার্ম লোন বলতে কি বলে, ডিবেঞ্চার লিখলাম। আর বলেছে লোন ফ্রম স্পেসিফাইড ব্যাংক অর ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, দরকারই নেই। আরে আমি এই কথা বেকার লিখতে যাবো কেন? ওরা বলেছে যে, ওরা লিখেছে কি বইতে, ডেট বলতে ডিবেঞ্চারকে বোঝায়, এমন কি ডিবেঞ্চার, ওরা কি লিখেছে আর কি লিখেছে, লং টার্ম লোন ফ্রম ব্যাংক। তা বড় ধরনের লোন, তা ডেট মানেই তো লোন। আমি তো লিখেই দিয়েছি, ব্যাকে লিখেছি লং টার্ম ডেট মানে লোন, বুঝতে পারলি? আচ্ছা, হয়ে গেল। এবার ইকুইটি মানে কি? ইকুইটি, এটা খুব ভাইটাল জিনিস, এটা খুব ভাইটাল। ইকুইটি মানে, এই ইকুইটি মানে জানিস কি? কোম্পানির মালিকের পাওয়া, কোম্পানি থেকে মালিক কি পায়, কোম্পানি থেকে মালিক কি পায় তাকে বলে equity, ঠিক আছে? কোম্পানি থেকে মালিক কি পায় তাকে বলে equity। আমি ছোট্ট একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, তুই মুখস্থ করতে পারি যদি বুঝতে পারিস। 11 ক্লাস 11 এর কথা বলছি। ক্লাস 11 তোরা ফাইনাল অ্যাকাউন্ট করেছিলি, মনে আছে তো? ব্যালেন্স শিট করেছিলাম না ফাইনাল অ্যাকাউন্টে, একটা ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে একটা বাঁ দিক ছিল, একটা ডান দিক ছিল। বাঁ দিকটাকে কি বলতাম? লাইবিলিটিস, আর ডান দিকটাকে বলতাম অ্যাসেটস। দেখ মাথায় রাখবি কথাটা, অ্যাসেটস এর সবার প্রথম কি আসে? ফিক্স অ্যাসেটস আসতো মোটামুটি ভাবে, বেশি কিছু না, যেটুকু বলছি সেটুকু মনে কর। ফিক্স অ্যাসেটস আসতো, আর এখানে কি আসতো? কারেন্ট অ্যাসেটস আসতো তো। আর এই দিকে কি আসতো? দেখ বলি স্যার ক্যাপিটাল আসতো সবার প্রথম। এখানে যেহেতু তুই কোম্পানির অঙ্ক করছিস, এখানে শুধু ক্যাপিটাল বলে না। ক্যাপিটাল কখন বলে? যদি ব্যবসার মালিক একজন হয় তখন ক্যাপিটাল, মালিক একজন হলে তখন ক্যাপিটাল বলে। যখন ব্যবসার মালিক লাখ লাখ লোক, ব্যবসার মালিক, যেমন টাটা কোম্পানির মালিক কি কোনো একজন না স্যার, কয়েক লাখ লাখ, কি বলছেন, কোটি কোটি লোক টাটা কোম্পানির মালিক, ঠিক আছে? তাহলে যখন প্রচুর লোক কোম্পানির মালিক, তখন ক্যাপিটাল লেখার জায়গায় স্যার পার্টনার লিখি, অনেক মালিক 1 লাখ, 1 লাখ পার্টনার, তার একটা কোম্পানিতে টাটা কোম্পানির পার্টনার সাপোজ 1 লাখ, তুই 1 লাখ লোকের নাম লিখতে পারবি? না না, সম্ভব নয়। দুজন তিনজন পার্টনারের নাম লেখা যায়, এর বেশি লেখা যায় না। তো যখন কোম্পানির মালিক প্রচুর হয়, তখন পার্টনারদের নাম লেখার জায়গায় শেয়ার বলে একটা কথা ইউজ করে, শেয়ার, শেয়ার।
কোম্পানির মালিক বোঝানোর জন্য কি বোঝানো হয়? শেয়ার ক্যাপিটাল। করলাম বলতে পারি কি লিখলাম এটা? কি লিখলাম বল এটা? শেয়ার লিখেছিলাম। আরে পড়ার আমরা ইউনিট 2 তে কি ছিল? শেয়ার ক্যাপিটাল পড়েছিলাম না? মনে আছে? থিওরি মনে আছে? শেয়ার ক্যাপিটাল কত রকমের শেয়ার ছিল? দু রকমের শেয়ার ছিল, একটা ইকুইটি শেয়ার, একটা প্রেফারেন্স শেয়ার। তাহলে শেয়ার ক্যাপিটাল দু রকমের হয়, একটা ইকুইটি, এটা টুকবি, আমি যখন বলবো তখন টুকবি, আগে বুঝে নে। ইকুইটি শেয়ার ক্যাপিটাল, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল। তাহলে বুঝতে পারলি তো? তাহলে আমরা যখন 11 ফাইনাল অ্যাকাউন্ট করেছিলাম সেকেন্ড সেমিস্টারে, মানে প্রথমে লিখেছিলাম ব্যালেন্স শিটের লাইব্রেরি সাইডে ক্যাপিটাল লিখেছিলাম। ক্যাপিটাল লিখতাম কেন? মানে মালিক একজন, একজন থাকলে ক্যাপিটাল। এবার মালিক যদি দুজন, তিনজন বা চারজন হয় তখন লিখতে হয় পার্টনার ক্যাপিটাল। পার্টনার ক্যাপিটাল, যেটা আমি কোথায় করবো, যদিও অলরেডি পিএল অ্যাপ্রোতে করেছিলাম পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলতাম, মানে পার্টনার ক্যাপিটাল। পিএল অ্যাপ্রো পরীক্ষা দিলি, মনে পড়ছে? প্রফিট অ্যান্ড লস অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট খুললি, তার নিচে বললাম না মানে পার্টনারদের ক্যাপিটাল মেইনটেইন করার জন্য দুটো মেথড আছে, একটা ফিক্সড মেথড, একটা ফ্লাকচুয়েটিং। পরীক্ষা দিলি তো, জানিস তো? তো পার্টনার ক্যাপিটাল বলতাম। তুই ফোর্থ সেমিস্টারে ফার্স্ট চ্যাপ্টারে তো অ্যাডমিশন রিটায়ারমেন্ট আরম্ভ করবো, মানে তো বারবার করে পার্টনার ক্যাপিটাল এগুলো আলোচনা করা, ঠিক আছে? তাহলে কি বুঝতে পারলাম? যে ব্যালেন্স শিটের লাইব্রেরি সাইডে আমরা আগে ক্যাপিটাল লিখতাম, এখনো ক্যাপিটাল লিখছি। আগে লিখতাম শুধু ক্যাপিটাল, একজন মালিক শুধু ক্যাপিটাল, দুজন বা তার বেশি মালিক পার্টনার ক্যাপিটাল। যখন কোম্পানির মালিক লাখ লাখ কোটি কোটি, তখন এদের এত নাম লেখা যায়। তখন ওই নাম লেখার জায়গায় কি লিখতে হয়? শেয়ার ক্যাপিটাল। আর শেয়ার ক্যাপিটাল দু রকমের হয়, একটা ইকুইটি শেয়ার ক্যাপিটাল হয়, আর একটা প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল হয়, ঠিক আছে? বোঝা গেল? তাহলে ইকুইটি শেয়ার ক্যাপিটাল জানিস কাকে বলে? কোম্পানির যে মেন মালিক তাকে। আর প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল কোম্পানির মালিক, কিন্তু এরা মেন নয়। তাহলে মেন যে, তাহলে পরীক্ষায় যদি কখনো কোশ্চেন আসে কোম্পানির যে অরিজিনাল মালিক তাদেরকে কি বলা হয়? ইকুইটি। আর কোম্পানির যারা মালিক কিন্তু অরিজিনাল নয়, মানে সবচেয়ে বেশি যদি কোম্পানির প্রতি সবচেয়ে বেশি যদি কোম্পানির কারো দায়িত্ব নিতে হয়, সেটা হচ্ছে ইকুইটি। প্রেফারেন্সের দায়িত্ব নিতে হয়, কিন্তু ইকুইটির মতো দায়িত্ব নিতে হয় না। ধর ইকুইটির যদি সাপোজ ধর ইকুইটির যদি 10টা দায়িত্ব থাকে, ওর হয়তো 8টা দায়িত্ব আছে। বুঝতে পারছো? আমি এইভাবে উদাহরণ দিলাম। ইকুইটি হচ্ছে কোম্পানির মেন মালিক, প্রেফারেন্স শেয়ারটা কোম্পানির মালিক কিন্তু মেন নয়, ঠিক আছে? মেন নয়। আচ্ছা, তারপর কি হয়? তারপর হয় রিজার্ভ এন্ড সারপ্লাস। স্যার এটা আবার কি? রিজার্ভ এন্ড সারপ্লাস, রিজার্ভ লিখ, আচ্ছা রিজার্ভ এন্ড সারপ্লাসই লিখ। আমি বলি স্যার এটা কি? কোম্পানি প্রতি বছর তো লাভ করে, কোম্পানি প্রতি বছর তো লাভ করে যত টাকা লাভ করে, তো লাভের অংশ এর মধ্যে থাকে। কোম্পানি যা লাভ করবে লাভের অংশ রিজার্ভে থাকে। সাপোজ ধর কোম্পানি ধর এবছর 1 লাখ টাকা লাভ করলো। কি করলো কোম্পানি? আমি বলছি 1 লাখ টাকা লাভ করলাম, পুরো 1 লাখ টাকা আমি বাড়িতে নিয়ে যাবো। মানে আমি মানে কোম্পানি যে 1 লাখ টাকা লাভ করলো, কোম্পানির যারা শেয়ার হোল্ডার জানিস তখন পড়েছিল শেয়ার হোল্ডার কাকে বলে? কোম্পানির মালিককে বলা হয় শেয়ার হোল্ডার, তাই তো? কোম্পানির যে মালিক তাকে বলা হয় শেয়ার হোল্ডার। মনে না থাকলে তো কিন্তু করতে হবে, রিভিশন করতে হবে, সব মনে পড়ে যাবে। সেকেন্ড চ্যাপ্টার ছিল, ইউনিট 2 তে এগুলো সব ছিল। কোম্পানির যে মালিক তাকে বলা হয় শেয়ার হোল্ডার। আজকে ধর তুই যদি রিলায়েন্স কোম্পানির শেয়ার কিনিস, তাহলে তুই হয়ে গেলি রিলায়েন্স কোম্পানির মালিক, তাহলে তোকে বলা হবে, তোকে তো বলবে না তুই রিলায়েন্স কোম্পানির মালিক, তুই বলবি শেয়ার হোল্ডার, মানে তুমি বুঝে নাও তুমি ওই কোম্পানির মালিক, ঠিক আছে? তাহলে বুঝতে পারি তো? তার মানে কোম্পানি যত টাকা লাভ করে সেই লাভের টাকাটা তাদের মধ্যে ভাগ করতে হয়, শেয়ার হোল্ডারদের মধ্যে ভাগ করতে হয়। তো কোম্পানি ধর 1 লাখ টাকা লাভ করে, মনে করলো আমি শেয়ার হোল্ডারদের মধ্যে 90,000 টাকা ভাগ করবো, 10,000 টাকা ভাগ করবো, 10,000 টাকা সরিয়ে রাখে। তো টাকাটা যে সরিয়ে রাখা হয়, যেখানে টাকাটা সরিয়ে রাখা হয় তাকে বলা হয় রিজার্ভ, ঠিক আছে? তার মানে এরকম জিনিস থাকে, এই জিনিসগুলো থাকতে পারে, এত তোকে মাথায় রাখতে হবে না, বাট তোকে বলে দেবে এগুলো রিজার্ভ, ঠিক আছে? রিজার্ভ লিখলাম, রিজার্ভ। এবার দেখ, এর থেকে এটা হলো তো, তার মানে কি বুঝলি? এটার সাথে এটা কি হচ্ছে দেখে মনে হচ্ছে কি যোগ হচ্ছে না? এটা যোগ হচ্ছে তো। আর একটা আইটেম মাইনাস হয়, মাইনাস। স্যার কি? এটাকে বলে ফিকটি। আচ্ছা আগে আগে বলে দিই স্পেলিংটা। ফিকটিটি প্রোনাউন্সিয়েশনটা টিটি না, প্রোনাউন্সিয়েশনটা ফিকটিসিয়াস। আর অনেকে বলে কি বলতো, আমি বলছি মানে বানানের জন্য বলে, অনেকে বলে ফিকটিটিয়াস, কিন্তু প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে ফিকটিসিয়াস, ঠিক আছে? প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে ফিকটিসিয়াস। মানে দেখ, আমি যে ফিকটিসিয়াস যদি বলি তো এই বানানটা ওখানে সি বা এস লিখে দেব, ঠিক আছে? কিন্তু যখন আমি তোকে বলে দেবো না প্রথম টাইম টিটি, দেখ এটা টিটি, তার মানে এই বলতো না, আমি বললাম অফেন, কিন্তু লিখতাম কি অফটেন, তাই এরকম। তো কি বলছে? ফিকটিসিয়াস অ্যাসেটস, ঠিক আছে? স্যার কতগুলো ফিকটিসিয়াস এর নাম বলুন না, পরীক্ষা দিতে পারবে। ওকে ফিকটিসিয়াস এর নাম লিখে পরে লিখে দিচ্ছি, পরে লিখে দিই, অঙ্কটা করে নেবো, লিখে দিচ্ছি পরে।
ঠিক আছে, তাহলে কি বলতে পারলাম, ফিকটিসিয়াস অ্যাসেটস জিনিসটা কি, এই ফিকটিসিয়াস অ্যাসেট হচ্ছে এমন একটা জিনিস, ঠিক আছে, এটা হচ্ছে কোম্পানি কোনো রকম একটা লসের ভাগ, তা কোম্পানির লাভ হলে যেমন যদি মালিকরা নেয়, লস হলেও তো মালিকদেরই, তাহলে লাভ হলে যদি যোগ হয় তাহলে লস হলে কি হবে, মাইনাস হবে, তো ফিকটিসিয়াস অ্যাসেট যদি থাকে, এই যে ধর শেয়ার ক্যাপিটাল যোগ রিজার্ভ অ্যান্ড সারপ্লাস যোগ ফিকটিসিয়াস অ্যাসেট, তিনটে যদি তুমি আইটেম যোগ করো, তিনটে আইটেম যদি যোগ করো তাকে কি বলে জানিস, আমি এখানে নিচ্ছি, তিনটে আইটেম যোগ করলে তাকে বলা হয় পিএফ, কি বলা হয়, পিএফ, সব লিখে দেবো ফুল ফর্ম, এখানে তো এইটুক ছোট জায়গায় ফুল ফর্ম লিখতে পারো, নিচে লিখছি পিএফ, এরই আর একটা নাম কি স্যার, আর একটা নাম কি বললেন, কি লিখলেন বুঝতে পারলেন, এসএফ, এসএফ, স্যার আর কোনো নাম আছে, হ্যাঁ, এর আর একটা নাম আছে এনডব্লিউ, এনডব্লিউ, মানে ভাব পরীক্ষায় যে কোনো নাম থাকতে পারে, এনডব্লিউ, আর একটা নাম আছে, আর একটা নাম ইকুইটি, ঠিক আছে, একটা লিখি, চারটে নাম হয়, চারটে নাম হয়ে গেল, এরপর এর সাথে কি যোগ করতে হয়, এর সাথে যোগ করতে হয় লোন, লোন এই মতো লিখলাম লোন, এবার তুই নিশ্চয়ই এটা জিজ্ঞাসা করিস এটা কি লোন, ছোট লোন না বড় লোন, বড় লোন, বড় লোন, বড় লোন, এটা বড় লোন, বড় মানে লং লিখে দিই। তাহলে বুঝতে পারবি তো লং, বড় লোন, তো যোগ করবি, কার সাথে যোগ করবি, এই বড় লোন কার সাথে যোগ করবো বলতো, এই যে এইটার সাথে, হ্যাঁ কি না, এইটার সাথে যেটা বেরোলো যোগ করে নেবো, তার সাথে বড় লোন যোগ করবো, সে যোগ করলে যোগফলটাকে কি বলে, যোগফলটাকে কি বলে, বলে তো শুধু নাম দিয়েছি, এই যোগফলটাকে বলে ক্যাপিটাল এমপ্লয়, কি বলে, ক্যাপিটাল এমপ্লয়, এটা কিন্তু খুব ভাইটাল জিনিস, এটা মানে আমি তোকে বলছি রেশিওর হচ্ছে, এই জিনিসটা যার মাথার মধ্যে ঢুকে গেছে তাকে রেশিও কোনোদিন কেউ আটকাতে পারে না, কোনোদিন কেউ আটকাতে পারবে না, তাকে রেশিও থেকে কেউ আটকাতে, এইটাই হচ্ছে মেন ব্যাপার, ক্যাপিটাল এমপ্লয়, আর ক্যাপিটাল এমপ্লয়টার সঙ্গে কি যোগ করবো, কারেন্ট লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটি যোগ করবো, যোগ করলে যে যোগফল বেরোবে তাকে বলা হয় টিএল, এখন জিজ্ঞাসা করলাম বলতে কি টিএল এর ফুল ফর্ম কি, বলতে পারবো না, এল মানে কি, এল এর ফুল ফর্ম কি, লাইবিলিটি ফর টোটাল, আরে ব্যালেন্স শিট টোটাল করতাম না, ওটাই, আর এইদিকে দেখ, এই অ্যাসেট সাইডে কোনো ঝামেলাই নেই, দেখ টোটাল অ্যাসেট সাইড, কোনো ঝামেলা নেই, অ্যাসেট সাইড দুটোই আইটেম, ঠিক আছে, তাহলে এইটা, এইটা আগে টোক পুরো সুন্দর করে টোক, আমি তারপর বাকিটা করবো, আগে টোক সুন্দর করে টোক এই যাবে, এবার সুন্দর করে, তারপর আমি বাকিটা করবো, টোকা হলে বলবো। ডুবিয়ে দিলাম, হ্যাঁ, এটা কিন্তু মানে এটা আমি বলবো এখন চল্লিশ এর মনে নাও থাকতে পারে, এটা মনে রাখার টেকনিক আমি বলে দেবো, তুই বারবার করে রোজ একবার করে চোখ বলবি, তো লিখতে হবে না, চোখ বলবে, রোজ একবার করে চোখ বলবে, মনে থাকবে, পুরো মনে থাকবে, রোজ 80 বার করে চোখ বলবে।
বুঝে লেখা পুরো কমপ্লিট, অ্যাসাইনমেন্ট কমপ্লিট। এবার কিছু কথা লিখতে হবে, হ্যাঁ কিছু কথা লিখি, এখানে লেখ এন ডব্লিউ, এন ডব্লিউ ফুল ফর্ম লেখ, এন ডব্লিউ কে ফুল ফর্ম, আচ্ছা এইখানে পাশে লাল কালি দিয়ে লিখেছি, যেটা লিখেছিলাম ওটা লিখে দে, ওটা লিখে দে। তা তোকে ওই দিক জায়গা না থাকলে এই দিক লেখ, নিচে এই সাইডটা লিখে দে, মানে লিখতে হবে তোকে। ওটাকে বলে টোটাল টেপ। লেখা হলে বলিস, লেখা হয়েছে? দেখ নেট এন ডব্লিউ ফুল ফর্ম কি জানিস? লেখ ফুল ফর্ম, লেখ ফুল ফর্ম গুলো লেখ। নেট ওয়ার্ড কি লিখবি? নেট ওয়ার্ড, এন ডব্লিউ ফুল ফর্ম নেট ওয়ার্ড। তোমরা পুরো টুকিস নি, ভালো করে টোক এটা, ঠিক আছে? এন ডব্লিউ ফুল ফর্ম নেট ওয়ার্ড, তারপর কি ছিল? এস এফ ফুল ফর্ম লেখ শেয়ার হোল্ডার ফান্ড, ফুল ফর্ম লেখ শেয়ার হোল্ডার ফান্ড, ফুল ফর্ম লেখ শেয়ার হোল্ডার ফান্ড, ঠিক আছে? লিখিস তো ফুল ফর্ম শেয়ার হোল্ডার ফান্ড, শেয়ার হোল্ডার ফান্ড। এস এফ এর ফুল ফর্ম শেয়ার হোল্ডার ফান্ড, ঠিক আছে তো? আচ্ছা আর কি ছিল বল? পিএফ, পিএফ এর ফুল ফর্ম লেখ প্রপরাইটার্স ফান্ড, কি লিখলাম? প্রপরাইটার্স ফান্ড। তাহলে কি কি লিখলাম দেখ? এন ডব্লিউ, এস এফ, পিএফ সব করা লিখলাম, সব করা লেখা হলো। এবার দেখ, এইবার দেখ ভালো করে দেখবি, ভালো করে দেখছিস তো? দেখ আমি যদি তোকে বোঝাই, আমার সঙ্গে সঙ্গে তুই লিখতেই পারিস, লিখতেই পারিস। তোকে যদি কেউ জিজ্ঞাসা করে, ভালো করে শোন, কারণ এখানে ফর্মুলা কি ছিল? ডেট বাই ইকুইটি, ডেট লিখেছি ইকুইটি, বল দেখি এখানে দেখ, দেখ এই যে আমি স্ক্রিন শেয়ার করছি, স্ক্রিনে দেখ ইকুইটি কোথায় লেখা আছে, বল দেখি ব্যালেন্স শিটে ইকুইটি কোথায় লেখা আছে? ইকুইটি এই দেখ, এইটা এই যে ইকুইটি লেখা। তাহলে তোকে যদি কেউ জিজ্ঞাসা করে, বলো দেখি তুমি এটা কি করে বের করলে, বলতে পারবি? দেখে দেখে বল, কোনো অসুবিধা নেই, মাথা খাটিয়ে বলার চেষ্টা কর কি করে বের করলাম। এই যে সবুজ কালি দিয়ে হাইলাইট করলাম, এইখানেতে যে টাকাটা বেরোলো, কি করে বেরোলো এই টাকাটা? না ঠিক করে মানে গুছিয়ে বলতে পারছিস না, বা ধর তুই বুঝতে পারছিস বাট প্রকাশ করতে পারছিস না, এরকম করলে তো হবে না। এই যে দেখ না, ইকুইটিটা কি করে বের করলো? ইকুইটি, এই যে তিনটে রাইট চিহ্ন দিয়ে দেখেছিস তো? এটা একটা রাইট চিহ্ন, এটা একটা রাইট চিহ্ন, আর এটা একটা রাইট চিহ্ন। এই তিনটে রাইট চিহ্ন করেই তো এটা বেরোলো। তিনটে রাইট চিহ্ন, প্রথম রাইট চিহ্ন নাম কি লেগেছে? শেয়ার ক্যাপিটাল, ঠিক আছে? সেকেন্ড রাইট চিহ্ন নাম কি লেখা আছে? রিজার্ভ এন্ড সারপ্লাস, মানে যদি যোগ করবো। আর একটা রাইট চিহ্ন কি ছিল? ফিক্সড আছে, তার মানে কি বলতে পারি? ও স্যার এই দুটো যোগ করে এটা বললো, সিম্পল কথা, খুব কঠিন দৃশ্য এটা। মানে আমার কথাটা বলতে শিখেছি, এখানে লেখ, এখানে লেখ, নিচে লেখ। নেট, তোকে যদি কেউ জিজ্ঞাসা করে, সে যদি বলে তুমি, আচ্ছা তুমি তো করেছো রেশিও, তাহলে বলো নেট ওয়াট, মানে তোকে তোকে বলতে পারে, তোমাকে বলো নেট ওয়াট বের করার ফর্মুলা কি? তোকে যদি কেউ জিজ্ঞাসা করে, বলে নেট ওয়াট বের করার ফর্মুলা, এটা একটা, দাঁড়া এক মিনিট তো, এখানে এন ডব্লিউ। তোকে যদি কেউ জিজ্ঞাসা করে এন ডব্লিউ বের করার ফর্মুলা কি, বা তোকে যদি কেউ এন ডব্লিউ না বলে, যদি যদি তোকে এস এফ বলে, একই তো ফর্মুলা হবে। তোকে যদি বলে পিএফ কি হবে? তোকে যদি কেউ বলে পিএফ বের করার ফর্মুলা কি, পিএফ একই হবে। তোকে যদি পিএফ না বলে কেউ বলে ইকুইটি বের করার ফর্মুলা কি, মানে চারটে মানে একই, কিন্তু তোকে পরীক্ষায় যে কোনো নাম বলতে পারে, যে কোনো নাম। তাহলে এই চারটে, এটা বের করার ফর্মুলাটা কি হবে? ফর্মুলা এই মাত্র কি বললি বল? শেয়ার ক্যাপিটাল, লেখ শেয়ার ক্যাপিটাল, লেখ শেয়ার ক্যাপিটাল, লেখ শেয়ার ক্যাপিটাল, লিখলাম শেয়ার ক্যাপিটাল। এর সাথে কি লেখা ছিল? রিজার্ভ এন্ড সারপ্লাস, কি লিখলাম? রিজার্ভ এন্ড সারপ্লাস, রিজার্ভ এন্ড সারপ্লাস মাইনাস ফিকটিসিয়াস অ্যাসেটস, ফিকটিসিয়াস অ্যাসেটস। আমি বারবার বলছি, এই আমরা কিন্তু শুধু 12 এর রেশিও নেই, আমরা গ্র্যাজুয়েশনের রেশিও করাই, গ্র্যাজুয়েশনের রেশিও 20 নাম্বার আসে। তো ওদের রেশিও করার সময় ওদেরকে বারবার একটা জিনিস পড়াতাম, আমি বলতাম বারবার করে এই চারটা মাথার মধ্যে পুরো গেঁথে ফেল। রেশিওর সবচেয়ে কঠিন জিনিস হচ্ছে এটা, এটা যার মাথায় একবার ঢুকে যায় তাকে কেউ কখনো রেশিও আটকাতে পারে না, রেশিও ভালো নয়। এই চারটা, ঠিক আছে? খাতায় রোজ একটি বার করে চোখ বোলাতে হবে, চোখ বোলাতে হবে।
রোজ একবার করে চোখ বোলাতে হবে, কারণ এখান থেকেও কিন্তু অনেক এমসিকিউ চলে আসতে হবে, অনেক এমসিকিউ আসতে হবে, অনেক এমসিকিউ আসতে হবে। এটাকে কিন্তু চোখ বোলাতে হবে, চোখ বারবার করে চোখ বোলাতে হবে, ঠিক আছে, বারবার করে চোখ বোলাতে হবে। বোঝানোর কিছু নেই, তুই জানতি ফাইনাল অ্যাকাউন্ট করেছিস, ব্যালেন্সটা কোথায় কি বোঝাচ্ছে তাই লিখেছিস, কিন্তু মনে রাখতে হবে কোন টার্ম গুলো কি। এখন টার্ম গুলো মনে রাখতে হবে। এখন ধর সাপোজ ধর কোনো একজনের নাম, ব্যাপারটা বুঝি এটাকে এটা মানে এই নামটাকে এটা মানে এগুলো জানতে হবে না, কাকে কি বলে, নাম কি আছে, টেকনিক্যাল নাম কি, পপুলার নাম কি। টেকনিক্যাল নাম নাম মানে বুঝিস তো, ধর স্কুলে স্কুলে একটা নাম ধরে ডাকা হয়, একটা পপুলার স্কুলের নাম ধরে ডাকা হয়, আবার এই বাড়িতে একটা নাম ধরে, তার মানে কি একটা স্কুল নেম, একটা নিক নেম। ব্যাপারটা বুঝতে পারছিস তো? তো ব্যাপারগুলো তোকে বুঝতে হবে, এই নামকরণ গুলো তোকে জানতে হবে। তাহলে কি বুঝতে পারলি? তোকে যদি কেউ জিজ্ঞাসা করে দেখ, তোকে ধর কেউ জিজ্ঞাসা করলে বলো তুমি ইকুইটি বের করার ফর্মুলা, তাহলে কি বলবি? এই দেখ আমি গ্রিন কালিতে হাইলাইট করে, দেখতে পাচ্ছিস তো? এই দুটো যোগ করে ওটা বাদ দিলি। এবার আরেকটা ফর্মুলা, দুটো ফর্মুলা হয়, দুটো ফর্মুলা, তাহলে স্যার আরেকটা ফর্মুলা, এটা তো বুঝতে পারলাম সোজা। আরেকটা ফর্মুলা, জাস্ট সিম্পল মাথা খাটা, মাথাটা খাটা, মাথা, জাস্ট সিম্পল মাথা খাটা। তোর কি মনে হচ্ছে এই তিনটে যোগ করে এটা বেরোলো, দেখতে পাচ্ছিস তো? এই তিনটে যোগ করে এটা বেরোলো, আমি অন্য একটা কালি দিয়ে দেখাচ্ছি। আমি কি বলতে পারি স্যার এই আইটেমটা, ভালো করে দেখবি কিন্তু, দেখ তো স্ক্রিনের দিকে দেখা, এই আইটেমটা আর এই আইটেম দুটো যোগ করব, দুটো যোগ করে যেটা বেরোলো তার থেকে যদি স্যার সিএল বাদ দিই আর এটা বাদ দিই, তাহলেও তো এটা বেরোবে, হ্যাঁ কি না? বেরোবে, বেরোতে পারে। তাহলে এটাও একটা ফর্মুলা। তাহলে কি বলতে পারি ফর্মুলাটা? ও স্যার এই এফ এর সাথে সি এ যোগ করে দুটো বাদ দিয়ে দিন, তাহলে বেরিয়ে গেল। এটাও আরেকটা ফর্মুলা। স্যার আমাকে কোন ফর্মুলা মুখস্থ করতে হবে? তুই জানিস না কোন ফর্মুলা মুখস্থ করতে হবে, তোকে দুটো ফর্মুলাই করতে হবে। কোনো এমসিকিউ প্রথম ফর্মুলা দিয়ে হবে, কোনো এমসিকিউ সেকেন্ড ফর্মুলা দিয়ে হবে, দুটোই করতে হবে, ঠিক আছে? তো দেখ, এটা ১ নম্বর ফর্মুলা। স্যার ২ নম্বর ফর্মুলাটা লিখুন। ২ নম্বর ফর্মুলাটা লিখছি দেখ। তুই নিজেও বলতে পারবি, দেখে দেখে লিখ, দেখে দেখে। ওই দেখ, ওটা দেখ, দরকার হলে পাতাটা খোল, খাতার পাতাটা খোল, খাতার পাতাটা খোল, খাতার পাতা খোল, বা আমি দেখ দেখাচ্ছি। কি ছিল প্রথমে? এফএ, তারপর ছিল সিএ। তাহলে লিখবো কি? এফএ প্লাস সিএ। লেখ এফএ প্লাস সিএ। কি লিখবি? এফএ প্লাস সিএ। কোনো ডাউট নেই এখানে? ডাউট নেই তো? তারপর কি ছিল? মাইনাস। স্যার মাইনাস ছিল লোন, তাই তো? তারপর কি ছিল? স্যার কেন মাইনাস হলো? আরে তুই একটা সাইড থেকে আরেকটা সাইড মাইনাসই হবে। মাইনাস লোন, আরেকটা কি হয়? মাইনাস কি লেখা ছিল? কারেন্ট লায়াবিলিটি, সিএল লিখলাম। ও এটাও একটা ফর্মুলা, ঠিক আছে? এই ফর্মুলাটাকে না অনেক বড় বড় এক্সপার্টরা, বা এক্সপার্ট দরকার নেই, নিজেও পারবি। তো এটা কি করেছে, বইতে এই ফর্মুলা লিখেই নি। বইটাকে না কি করেছে, বই কি করেছে জানিস? বই বলেছে তুমি বলো, তোকে যদি কেউ জিজ্ঞাসা করে এফ এর সাথে সি এ যোগ করলে কি হয়, দেখ দেখ দেখে বল। এই দেখ না, এফ এর সাথে সি এ যোগ করলে কি? টোটাল অ্যাসেটস। ব্যাস, বইতে বলেছি এটাকে আমি টোটাল অ্যাসেটস বলবো। লেখো, লিখো বই টোটাল অ্যাসেটস, বইতে এটা লিখেছে টোটাল অ্যাসেটস, ঠিক আছে? টোটাল অ্যাসেটস লিখেছে। হ্যাঁ বই আমি তো এই ফর্মুলাই বলবো, আমি এই ফর্মুলাই বলবো, এই তো দরকারই নেই, বাট এমসিকিউ তে এই ফর্মুলা থাকতে পারে। বইতে তো বোঝায়নি, আমি তোকে বোঝালাম কেন হলো। টোটাল অ্যাসেটস, ঠিক আছে? এইবার তোকে মনে পড়ে এখানে একটা চার্ট ছোট্ট করে লিখে দিলাম, লোন আর কারেন্ট লায়াবিলিটি দুটোকে মেলালে কি লিখেছিলাম মনে পড়ে? টোটাল ডেট লিখেছিলাম, টোটাল ডেট। ও তার মানে ভালো করে শুনবি, দেখ ভালো করে বুঝবি কিন্তু আমি তো বোঝাচ্ছি। টোটাল অ্যাসেটস মাইনাস, এখানে মাইনাস লিখলাম। এবার মাইনাস যদি কমন নিই, তাহলে আমি বলতে পারি স্যার লোন প্লাস সিএল বলা যায়? বলতে পারি যে ছোটবেলায় ম্যাথ করেছে, যদি মাইনাস কমন নিই কি পড়ে থাকে? লোন প্লাস সিএল, একই না? এবার তারপরে লাইন লিখবো টিএ মাইনাস, এইমাত্র করলাম লোন আর কারেন্ট লায়াবিলিটি দুটোকে মেলালে তাকে কি বলে? টোটাল ডেট বলে। কি বলে? টোটাল ডেট। মাইনাস দিয়ে লিখবো টোটাল ডেট। কি লিখলাম? তাহলে বুঝতে পারলি বইতে এই ফর্মুলা বলেছে। তা কি করে ফর্মুলাটা হলো তোকে বোঝালাম হতে ব্যাপার, ঠিক আছে? তোকে বোঝালাম, তাহলে বোঝা গেল কি করলাম? টোটাল অ্যাসেট মাইনাস টোটাল ডেট। ক্লিয়ার হলো ব্যাপারটা? ক্লিয়ার হলো ব্যাপারটা? বোঝা গেল? তাহলে ফর্মুলা কিন্তু পুরো কমপ্লিট করা না, ডেপ্ট ইকুইটি রেশিওর এর বাইরে কোনো ফর্মুলা হয় না। তাহলে বোঝা গেল? ফর্মুলাটা মনে থাকবে, ফর্মুলা মনে থাকবে, দেখে দেখে সুন্দর করে টোক, সুন্দর করে টোক। এটা ফর্মুলা তোকে সুন্দর করে বোঝালাম, ঠিক আছে? বোঝা গেল? ক্লিয়ার হলো? এবার দেখ, যে কোনো অঙ্ক আমি গ্যারান্টি দিয়ে বলছি, একটা অঙ্ক দেখানোর পর ডেপ্ট ইকুইটি যে কোনো অঙ্ক পড়াই, যে কোনো অঙ্ক। আমি আবার বলছি, দেখ স্টুডেন্ট ৩-৪ রকমের হয়। কেউ কারোর নিজের একটা মানে একটা তাগিদ থাকে নিজে করার, আবার কারোর তাগিদ থাকে না নিজে করার। এই ফর্মুলা দেখে নিজে অঙ্ক করা যায়। ইভেন আমি যদি নাও বলি, আমি একটা অঙ্ক নাও দেখালে সে অঙ্ক করে ফেলতে পারবে, করে ফেলতে পারবে। ফার্স্ট পরীক্ষায় অঙ্ক তো সেইভাবে দেবে না, রেশিও দেখেছিস তো, অঙ্ক ওইভাবে আসে না। ও কি আসবে? ও তোর এমসিকিউ দেবে, এমসিকিউর জন্য এইটুকু জানা খুব জরুরি। আচ্ছা আরেকটা কথা, বইতে না কোনো বইতে ডেপ্ট ইকুয়েশন দুটো ফর্মুলা, এটা একটা ফর্মুলা দিয়ে বইতে, এটা একটা ফর্মুলা, আর একটা ফর্মুলা কি দিয়েছে? অর দিয়ে আরেকটা ফর্মুলা লিখে, জানিস তো? নিচে যা আছে তাই, নিচে কোনো চেঞ্জ নেই, নিচের কোনো চেঞ্জ, যা চেঞ্জ উপরে।
ওপরটাকে কি বলেছে, কোন কোন রাইটার বলছে আমি ডেপ্থ বলবো না, আমি কি বলবো জানিস তো, আমি বলবো টোটাল ডেপ্থ। কোন কোন রাইটার এই কথাটা বলেছে, ডেপ্থের জায়গায় টোটাল ডেপ্থ লিখেছে, টোটাল ডেপ্থ লিখেছে। কেন স্যার আপনি শেখাচ্ছেন দুটো, আমি একটা শিখলে তো, হ্যাঁ একটা শিখলে হয়, একটা শিখলে হয়, কিন্তু পরীক্ষায় যদি এমসিকিউর অপশন ধর প্রথম অপশন না দিয়ে সেকেন্ড অপশনটা দিয়ে দিল তখন কি হবে? একটা যদি তোর সাবজেক্টিভ পেপার হতো, মানে ধর এমসিকিউ না, তাহলে তুই একটাই শেখ, কোনো শিখছিল। আমি আগের সিলেবাসের স্টুডেন্ট ছিল, ওদের প্রথমটাই করাতো, সেকেন্ডটা করাতো, ঠিক আছে? তো সেকেন্ডটা কখন করাতে হচ্ছে বুঝতে পারছিস তো, দুটোই জানিয়ে দিতে হচ্ছে, এমসিকিউ তো, টোটাল ডেপ্থ বাই ইকুইটি। ক্লিয়ার? এবার অঙ্ক করবো, আর কোনো ফর্মুলা নেই, আমি বলছি এই অঙ্কে আর কোনো ফর্মুলা নেই, মানে এই অঙ্কে সে ক্লাস 12 এর অঙ্ক না, ক্লাস 12 এর ওয়েস্ট বেঙ্গল বোর্ড না, এই ফর্মুলাতে ক্লাস 12 ওয়েস্ট বেঙ্গল বোর্ড কভার হবে, সিবিএসসি বোর্ড কভার হবে, মানে ওখানে তো ওদের আরো হার্ড কোশ্চেন আছে, আইসি বোর্ড কভার হবে, বিকম কভার হয়ে যাবে, বিকম এমকম যা আছে সমস্ত ফর্মুলা কভার হয়ে যাবে, এর বাইরে কোনো ফর্মুলাই হয় না, এর বাইরে কোনো ফর্মুলা হয় না। এবার দেখি কোশ্চেনটা কি বলতে দেখ, ডেপ্থ ইকুয়েশন ফর্মুলা দেখি, দেখবি হ্যাঁ স্যার, দেখ এখানে ফর্মুলা কিছু কিছু পড়লামই না, আমি কিছু দেখলামই না ওরা কি বলেছে, দরকারই নেই আমার দেখার। হ্যাঁ তবে এখান থেকে থিওরি হিসাবে এটা দিতে পারে যে ডেপ্থ ইকুইটি রেশিও, আচ্ছা তোকে যদি বলে ডেপ্থ ইকুইটি রেশিও কার কার মধ্যে সম্পর্ক তৈরি করে, ডেপ্থ ইকুইটি রেশিও কার কার মধ্যে সম্পর্ক তৈরি করে বলেছে, দেখ কি বলেছে আমি তোর বুঝিয়ে দিচ্ছি। ওরা বলে রিলেশন তৈরি করে এক্সটার্নাল লাইবিলিটি আর and the internal and the internal as well as owners capital are established। তার মানে ওরা কি বলেছে, তোকে এটা যদি এমসিকিউ এর জন্য আমি বলি যে বাংলা বলে দিচ্ছি কোনো চিন্তা নেই, তোকে যদি বলে ডেপ্থ ইকুইটি রেশিও কাদের মধ্যে সম্পর্ক তৈরি করে, সম্পর্ক কাদের কার মধ্যে সম্পর্ক তৈরি করে, দেখ ফর্মুলা দিয়ে লেখা আছে সম্পর্ক, উপরে কি লেখা আছে, উপরে কি লেখা আছে ডেপ্থ। ডেপ্থ কাকে বলে, ডেপ্থ মানে কি, আমাদের ব্যবসায় যে লোন দেয়, আমাদের ব্যবসায় লোনটা কে দেয়, মালিক দেয় নাকি বাইরের লোক দেয়, বাইরের লোক কি ইংরেজি বলে এক্সটার্নাল, তাহলে ওপর হলো এক্সটার্নাল, ইকুইটি কে স্যার ব্যবসার মালিক, তার মানে কি ইন্টারনাল, তাহলে কার কার মধ্যে সম্পর্ক তৈরি করে, এক্সটার্নাল ইন্টারনাল, বাস হয়ে গেল, সিম্পল ব্যাপার, কিছু করতে হবে না, থিওরিটিক্যালি হয়ে গেল। তাহলে তোকে যদি বলে ডেপ্থ ইকুইটি রেশিও কাদের মধ্যে সম্পর্ক তৈরি করে, এক্সটার্নাল লাইবিলিটি এন্ড ইন্টারনাল লাইবিলিটি অ্যাজ ওয়েল অ্যাজ ওনার্স ক্যাপিটাল, কোনো সমস্যা নেই। তো আমি বলে দিলাম ব্যাপারটা, বুঝতে পারলি ব্যাপারটা, তো থিওরিটাও বলে দিলাম। এবার দেখ এই অঙ্কটা, এ তো বেকার অঙ্ক দিয়েছে, দেখ এটা জলের মতন অঙ্ক, এক্ষুনি হয়ে যাবে, তুই দেখ আমি কিচ্ছু করব না, আমি এই ক্যালকুলেটর হাতে নিলাম, অ্যান্সার বেরোবে, যদি এক্ষুনি বলতে পারি, কোশ্চেনের দিকে ভালো করে তাকা, কোশ্চেনটার দিকে তাকা, বইটা সামনে রাখ, বইটা সামনে রাখ, কত নম্বর, এটা এক্সাম্পল সি লেখা ছিল, দেখ তো এক্সাম্পল সি লেখা আছে কিছু, এক্সাম্পল সি লেখা আছে পেয়েছিস, দেখ কি লেখা আছে, তোকে কি বের করতে বলেছে বল, কোশ্চেনটা পড়, স্যার আমাকে বের করতে বলেছে ডেপ্থ টু ইকুইটি রেশিও, তাই তোকে কি বের করতে বলতে বল, ডেপ্থ টু ইকুইটি রেশিও, তাহলে ফর্মুলা কি শেখালাম বল, তো বলি স্যার খাতা 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 দেখে বলি ফর্মুলা, না খাতা দেখতে হবে না, ডেপ্থ টু ইকুইটি, ডেপ্থ বাই ইকুইটি, তাহলে খোঁজ ডেপ্থ, ডেপ্থ মানে কি বলেছে স্যার, ডেপ্থ মানে আপনি যে লোন, লোন লোন, খোঁজ এখানে পড়ে দেখ কি মনে হচ্ছে কোনটা লোন আছে, তোর দেখে কি মনে হয় লোন কি কি আছে, আইসিআইসিআই ব্যাংক একটা লোন 10 লাখ টাকা, আর কোনো লোন আছে অঙ্কে, না বলেছিলাম ভুললি তো গেছিস, ডিবেঞ্চার একটা লোন, ডিবেঞ্চার তো লোন, ডিবেঞ্চার লোন, তোকে যদি কেউ এসে জিজ্ঞাসা করে যে ডিবেঞ্চার কি, লোন, লোন, কোনো সময় ডিবেঞ্চার মানে লোন, ডিবেঞ্চার মানেই লোন, ডিবেঞ্চার চ্যাপ্টার শেখালাম তারপরে ওকে বলতে অসুবিধা হওয়ার তো উচিত না, ডিবেঞ্চার লোন, এটাও লোন এটাও লোন, তাহলে লোন কত হলো বল, 10 লাখ আর 15 লাখ যোগ করে কত হলো 25, তা আমি উপরে লিখলাম 25 লাখ, 25 লাখ টাকা হয় উপরে 25 লাখ। এবার নিচে কি শিখেছিলাম স্যার, আপনি নিচে বলুন ইকুইটি, ইকুইটি, জাস্ট একটু ইমাজিন কর, কি করবি কিভাবে ইমাজিন করবি, তুই মনে কর, তুই মনে কর ব্যালেন্স শিটে, ব্যালেন্স শিটটা একটু মানে মনে করার চেষ্টা কর, স্যার আপনি যে এখন লেখালেন এটা তো মনে থাকবে, এখন মনে নেই, দরকার নেই, এটা মনে থাকার দরকার নেই, তুই 11 মনে কর, 11 মনে কর, 11 কি করতে মনে কর, লাইন সাইডে কি লেখা থাকতো মনে কর, স্যার প্রথমে লেখা থাকতো ক্যাপিটাল, হ্যাঁ কি না ক্যাপিটাল লেখা থাকতো, খোঁজ এখানে ক্যাপিটাল আছে, হ্যাঁ স্যার আছে, ইকুইটি শেয়ার ক্যাপিটাল পেপার দুটো, দুটোই আছে, তাহলে দুটোই আসবে ক্যাপিটাল, কত হচ্ছে বল 10 আর 5 15 লাখ ক্যাপিটাল, তারপর কি লেখা থাকতো স্যার ওই কি প্রফিট, কোনো কিছু থাকতো প্রফিট, প্রফিট মানে রিজার্ভ, প্রফিট মানে রিজার্ভ, দেখতে এখানে রিজার্ভ বলে কিছু আছে, হ্যাঁ স্যার রিজার্ভ আছে 15 লাখ আর 5 লাখ 20 লাখ, আর কিছু নেই অঙ্কে, হয়ে গেল অ্যান্সার, হয়ে গেল 25 লাখ বাই 20 লাখ, অ্যান্সার 25 লাখ বাই 20,
25/20 হয়ে গেল, কত হচ্ছে 1.2, কত হলো অ্যান্সার 1.25:1। তাহলে কি হলো, আমি খাতায় করেছি অঙ্ক, আমি শুধু ক্যালকুলেটরে করে দিলাম অ্যান্সার। তোর পরীক্ষায় এরকম একটা এমসিকিউ দিলে পারবি না, মুখে মুখে হয়ে গেল 1.25:1। দেখতো বইতে অ্যান্সার কি দিয়েছে আমি জানিও না, বইতে দেখি কি দিয়েছে। এই দেখ বই দিয়েছে 1.25:1, দেখেছিস? তাহলে বুঝতে পারলি খুব কঠিন লাগবে ব্যাপারটা, কিচ্ছু কঠিন নেই। তাহলে চ অঙ্কটা করবো, অঙ্কটা করবো। কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে, কিচ্ছু নেই। তাহলে ডেপ ইকুইটি রেশিও আমার সঙ্গে সঙ্গে লিখবি ডেপ। আচ্ছা ওরা কি ডেপ 2 বলেছে না শুধু ডেপ ইকুইটি রেশিও বলে? দেখ তো, ও স্যার ওরা ডেপ 2 বলে দিচ্ছে, দেখ না কত আরো সোজা করে দিচ্ছে। আমাকে তো আরো সোজা করে দিল, ডেপ 2 লিখে দিয়েছে, ডেপ 2 ইকুইটি রেশিও। ধর আমি তোকে একটা জিনিস বলছি, পরীক্ষার হলে চলে গেছিস, জানিস তো আমি সব শেখাবো, রেশিও মুখস্থ করার টেকনিক আছে। এই যে একটা টেকনিক তোকে শেখাবো, এটা হচ্ছে একটা টেকনিক। 2 লেখা থাকা মানে ধর বললো, বললো বললো ধর কি বলবো, ধর তোমার নাম, হ্যাঁ বল, সীতা বললো ঈশিতা টু সীতা রেশিও, তো ঈশিতা বাই সীতা হয়ে গেল। 2 মানে কি বাই, 2 মানেই বাই। রেশিও দেখ আমরা যখন মানে আমাদের কলেজে তো অনেক রেশিও আছে, কলেজে করায় ওদের 70 মানে 50টা মতো রেশিও, অত মুখস্থ করতে পারে না রেশিও, কিন্তু পরীক্ষায় গিয়ে রেশিও সব করে আসে। তোদের টেকনিক শেখানো আছে কিভাবে রেশিওর ফর্মুলা মনে রাখবে, মনে রাখার টেকনিক মনে রাখতে হবে। 2 যেখানে যেখানে লেখা থাকবে মানে বাই। আরো জিনিস শিখি ওদের, 2 শিখিস যদি কোনো জায়গায় ইনক্লুড লেখা থাকে তার জন্য একটা ফর্মুলা হয়, কোন জায়গায় টার্ন ওভার লেখা থাকে তার টেকনিক কি করে মুখস্থ করেছে, মুখস্থ করার টেকনিক আছে, টেকনিক মনে রাখতে হবে। গতে বাধা মুখস্থ করলে হবে, মুখস্থ করলে হবে, টেকনিক মনে রাখতে, টেকনিক। যেমন 2 লেখা থাকা মানে বাই, 2 মানেই বাই, আর কিছু দেখতে হবে, 2 মানে বাই, এটা মাথায় 2 মানে কিন্তু বাই, বারবার বলছি 2 মানে বাই। ঠিক আছে, তাহলে কি বললাম, ডেপ 2 মানে বাই, কি লিখবো ইকুইটি, ডেপ বাই ইকুইটি। ডেট বলতে কি বোঝায় এখানে লিখবো, আচ্ছা বল এখানে লিখবো নাকি আলাদা করে দেখাবো? আলাদা করে দেখাই, প্রথম অঙ্ক করছিস তো আলাদা করে দেখাই। ডেপ, ডেপ মানে কি লেখা ছিল বল, তোরা বললি তো আমাকে, বল টাকাগুলো, টাকাগুলো বললি তো স্যার। ডেপ বললে বলেছে লোন, ডেট বলেছে কি লোন ফ্রম আইসিআইসিআই ব্যাংক, লেখ লোন ফ্রম আইসিআইসিআই ব্যাংক, লোন ফর্ম, এগুলো তো পরীক্ষা কিছু লিখে দেখাতে হবে না। এটা কেন লিখে দেখাচ্ছি তোর যাতে মনে থাকে, আইসিআইসিআই ব্যাংক, লোন ফ্রম আইসিআইসিআই ব্যাংক, প্লাস কি আছে ডিবেঞ্চার, তাই তো? পার্সেন্টেজ বলেছে ডিবেঞ্চারের, হ্যাঁ 12% ডিবেঞ্চার। আচ্ছা, আমরা বহু বছর ধরে পড়াচ্ছি, স্টুডেন্টের কিছু ভুল দেখতে পেয়েছি। ওরা কি করে, যেটা করবি না সেটা বলে দিচ্ছি, যে ভুলটা করে যেটা করবি না, অনেকে কি করে এই 15 লাখ টাকার 12% চাকরি দেয়। আরে 15 লাখ টাকার 12% তো সুদ, আমি সুদ নেবো না লোন নেবো? আমি এখানে কি লিখেছি, ডেপ মানে কি, ডেপ মানে কি লোন, ডেপ মানে কি সুদ না লোন, লোন, আমি কোনটা নেবো, লোন নেবো নাকি সুদ নেবো, লোন নেবো। আচ্ছা বল, কি লেখা ছিল এখানে, 10 লাখ আর 15 লাখ কত হবে, 25 লাখ, লেখে 10 লাখ আর এটা 15 লাখ, কত হলো 25 লাখ টাকা, হয়ে গেল ডেপ। আর কি ছিল, ইকুইটি, ইকুইটি, তো ইকুইটি কি লিখবো, দেখ ইকুইটিতে কি লেখা ছিল আমাদের, প্রথমে লিখবো দুটো ক্যাপিটাল, ইকুইটিতে কি হয় ক্যাপিটাল আসে, ক্যাপিটাল, ক্যাপিটাল তো দুটো হয়, একটা ইকুইটি আর একটা প্রেফারেন্স। এমন কোনো বাধ্যবাধকতা নেই যে থাকবেই প্রেফারেন্স, প্রেফারেন্স নাও থাকতে পারে, কিন্তু ইকুইটি থাকতেই হবে। লেখ ইকুইটি শেয়ার ক্যাপিটাল প্লাস প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ। দেখলি আমরা যে ফর্মুলা রেখেছিলাম ওখানে আরো কত আইটেম ছিল, দেখলে ফিকটিসিয়াস অ্যাসেট ছিল, এখানে দিয়েছে ফিকটিসিয়াস অ্যাসেটস, শব্দ থাকে না, শব্দ থাকবে না। তাহলে বল ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত ছিল অঙ্কে, 10 লাখ, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল কত ছিল অঙ্কে, 5 লাখ, রিজার্ভ কত ছিল অঙ্কে, রিজার্ভ 5 লাখ, কত হলো 10 + 15 = 20 লাখ। তাহলে কি হলো বল উপরে, 25 লাখ/20 লাখ, 1.25:1 নেই।
সুকেনে তারপর করছে থিওরি বোঝাই। এর থিওরি কি লিখেছে, এর বাংলাটা কি লিখেছে, বাংলাটা বলবো। ইংলিশটা বাংলা দুটোই বলবো, ঠিক আছে? ইংলিশটাকে বলে দিই, ঠিক আছে? ইংলিশটা দেখে তার বাংলাটা ইজি হয়ে যাবে। কি বলছে? সিগনিফিকেন্স, সিগনিফিকেন্স মানে ডেপ্থ ইকুয়েশন, তাৎপর্যটা কি বলছে? বলছে ডেপ্থ টু ইকুইটি রেশিও ইন্ডিকেটস, মানে এই রেশিও থেকে কি ইন্ডিকেট করে? এইবার তো বললাম আমি ওখানে লিখে দেবো, বাংলা পড়ে দেবো, বাংলায় পড়ে দেবো, বাংলা সুন্দরভাবে পড়ে দেবো। তাহলে আমার কথা শুনুন, ডেপ্থ ইকুয়েশন কি ইন্ডিকেট করে? কিছুক্ষণ আগেই বলেছে, রিলেশন। কার রিলেশন? এটাই লিখে দেবো, এটাই প্রথম লাইন লিখি, ইন্টারনাল এক্সটার্নাল মধ্যে রিলেশন তৈরি করে। ঠিক আছে, বলছে কি অ্যাজ আ রেজাল্ট, ফলে কি হয়, ফলস্বরূপ বলতে রেজাল্ট বলতে হবে, রেজাল্টটা কি হচ্ছে, দ্য ফিনান্সিয়াল সাউন্ডনেস অফ অ্যান এন্টিটি ইজ রিফ্লেক্টেড থ্রু দিস রেশিও। তার মানে এই রেশিওর সাহায্যে কোনো কোম্পানির কি রিফ্লেক্ট হয়, রিফ্লেক্ট মানে প্রতিফলন। এই রেশিওর সাহায্যে কোম্পানির কি প্রতিফলন হয়? ফিনান্সিয়াল সাউন্ডনেস, ঠিক আছে? মানে ফিনান্সিয়াল, কোম্পানিটা ফিনান্সিয়ালি কতটা সাউন্ড, মানে কতটা ভালো, আর্থিক দিক থেকে কতটা মজবুত কোম্পানি, এই রেশিও তোকে বলে দেয়। দেখ এখানে বাংলাটা লিখেছে, এই লাইনটা দেখ, এর বাংলাটা কি লিখেছে, এর ফলে প্রতিষ্ঠানের আর্থিক সুস্থতা। দেখ বাংলাটা কত বাজে, আর্থিক সুস্থতা। তো ফিনান্সিয়াল সাউন্ডনেস মানে জানিস কি, মানে মানে কোম্পানি, এই কোম্পানিটা আর্থিক দিক থেকে কতটা মজবুত, সুস্থ মানে কি, সুস্থ মানে কি মজবুত। তাহলে একটা কোম্পানি তাহলে কি বোঝায়, ডেট রেশিও থেকে কি জানতে পারি, যে এই রেশিও আমাদের এটাই বলে যে এই কোম্পানি আর্থিক দিক থেকে কতটা মজবুত। ঠিক আছে তো, তাহলে বোঝা গেল। তারপর কি লিখেছে, স্যার আপনি কারেন্ট রেশিওর একটা স্ট্যান্ডার্ড লিখেছিলেন, কত ছিল? আর তোর অ্যাসিড টেস্ট রেশিওর স্ট্যান্ডার্ড ছিল 1:1। তাহলে এরও তো কিছু স্ট্যান্ডার্ড আছে, এর কত হওয়া উচিত? 2:1। লিখে নে, লিখে নে, যেখানে লিখালাম 2:1 লিখে রাখ, লিখে রাখ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দিতে পারে এমসিকিউর জন্য, এমসিকিউর জন্য দিতে পারে 2:1, এই ফর্মুলা লিখে না, লিখে রাখ, পাশে লিখে রাখ আইডিয়াল, লেখ আইডিয়াল রেশিও কত, 2:1। ঠিক আছে, মনে থাকবে তো এটা 2:1 হওয়া উচিত, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট এগুলো, এগুলো এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। কত হওয়া উচিত বল? 2:1। আচ্ছা 2:1 মানে কি বলতে পারবি? হ্যাঁ বল। হ্যাঁ 2:1 মানে দেখ, আমি এখানে যদি লিখি 2:1 মানে কি, ডেপ টু ইকুইটি 1। তার মানে কি বুঝতে পারলি লাইনের মানে? এই 2:, ওরা এটাই ব্যাখ্যা করেছে, ওরা এটাই ব্যাখ্যা করেছে 2:1 মানে কি। দেখ ভালো করে শোন, 2:1 মানে কি, আগে যেমন ছিল কারেন্ট এসে 2:1 মানে কারেন্ট এসে 2 টাকা, কারেন্ট লাইবিলিটি 1 টাকা, তাই তো? তো ওখানে কি বলতাম, কারেন্ট লাইবিলিটি 1 টাকা শোধ করার পরও তোমার হাতে 1 টাকা রাখতে হবে, এটাই তো ব্যাখ্যা ছিল। এখানের ব্যাখ্যাটা কি হবে দেখ, এখানে ব্যাখ্যা কি, টোটাল ডেট মানে লোন ছিল 2 টাকা, লোন 2 টাকা আর ইকুইটি 1 টাকা। তার মানে কি হচ্ছে, তোর কোম্পানিতে ইকুইটি যত থাকবে লোন তার দ্বিগুণ হওয়া উচিত, বলতে পারো? বুঝেছিস কি বুঝিস? আজকে তোর লোন যত টাকা থাকবে কোম্পানি, ঠিক আছে, কোম্পানির সরি কোম্পানির মালিকের যা টাকা থাকবে, কোম্পানিতে মালিকের যা টাকা থাকবে, বাইরের লোকের টাকা তার কি হতে হবে, দ্বিগুণ হতে হবে। বুঝিস? বুঝিস? আজকে ধর ব্যবসায় আমার যা টাকা আছে, তাহলে বাইরের লোকের তার দ্বিগুণ টাকা থাকবে, এটার মানে এটা। স্যার উল্টো করে যদি বলি, বাইরের আমার ব্যবসায় বাইরের লোকের যা টাকা আছে, মালিকের তার হাফ থাকতে হবে। এটাই লিখে, যদি এটা না লেখা থাকে বল, এটা না লেখা থাকলে বল। বলছে কি 2:1 মানে এক্সটার্নাল লাইবিলিটিস মানে ডেট অফ দ্য এন্টিটি শুড বি ডবল কম্পেয়ার টু ইন্টারনাল লাইবিলিটি। বুঝতে পারলি? এবার বলছে ইন আদার ওয়ার্ডস ওনার ক্যাপিটাল অফ দ্য এন্টিটি, ঠিক আছে, শুড বি হাফ অফ দ্য এক্সটার্নাল লাইবিলিটি। ঠিক আছে, উইথ দ্য হেল্প অফ দ্য রেশিও ইট ইজ নোন হাউ মাচ দ্য এন্টিটি ডিপেন্ড টু দ্য এক্সটার্নাল পার্টি। মানে এটা তোকে এই রেশিও থেকে এটা বোঝাচ্ছে, মানে কোম্পানি
কতটা ডিপেন্ডেন্ট বাইরের লোকের উপর কতটা ডিপেন্ডেন্ট। তো দেখ এটাই বলছি, এই জানে যে কোনো প্রতিষ্ঠান তার মূলধনের জন্য বাইরের লোকের উপর কতটা ডিপেন্ডেন্ট। সুন্দর কথা বলেছে। এবার আমরা চলে আসবো এক্সাম্পল নাম্বার 9 এ। ঠিক আছে? একদম সিম্পল অঙ্ক। একদম সিম্পল অঙ্ক দিয়েছে। দেখ শোন, আগে দেখ ওখানে অ্যান্সার দিয়েছে, আমি বলবো অ্যান্সারের দিকে তাকাবি না। ঠিক আছে তো? কি বের করতে হবে? ডেপ্ট টু ইকুইটি। ফর্মুলা ভাব, স্যার ডেপ্ট বাই খোঁজ ডেপ্ট, খোঁজ বই থেকে তাকিয়ে বল লোন কত আছে। আমি বারবার কি অ্যান্সার দেখি না, লোন কত ছিল লোন। দেখ কোশ্চেন পড়ে বল লোন কত, এতে বল এখানে লোন কি আছে। এখানে লোন বলতে কোনটা আছে বল না। কোনো সমস্যা নেই, বলতে থাক, মুখে বল। ডিবেঞ্চার, আর কি কোনো লোন লেখা আছে? আর কি কোনো লোন দেখতে পাচ্ছি? লোন কিছু আছে আর লোন? ডিবেঞ্চারই শুধু লোন, আর কোনো লোন নেই। তাহলে লোন কত হলো? 2.5 লাখ টাকা। তাহলে আমার উপরে হয়ে গেল 2.5 লাখ। ঠিক আছে? নিচে কি হবে? ফর্মুলা কি ছিল স্যার? ইকুইটি। বল না। আমি বারবার বলছি ভুল হোক, ভুল হওয়াটা কোনো সমস্যা নেই, কিন্তু চেষ্টা ট্রাই কর। ইকুইটি কি হতে পারে? এখানে ইকুইটি বলতে 5 লাখ। 5 লাখ মানে কি বলতে হবে? ইকুইটি শেয়ার ক্যাপিটাল বললি 5 লাখ। ঠিক আছে, এটাও হবে ইকুইটির মধ্যে। জেনারেল রিজার্ভ হবে। আচ্ছা আমি বলে দিই, একটু হয়তো একটু অসুবিধা হতে পারে। এই দেখ আমি ওখানে ফর্মুলা লিখেছি রিজার্ভ এন্ড সারপ্লাস। তাই তো? রিজার্ভ এন্ড সারপ্লাস এর মধ্যে কি কি থাকে এবার তুই লিখতে পারিস। কারণ স্যার আপনি এখানে একটু ডিটেলস একটু লিখে দিলে ভালো হয়। রিজার্ভ এন্ড সারপ্লাস লিখ, এখানে নিচে লিখ, এখানে পাশে লিখে নে এক জায়গায়, কারণ পরে বাড়িতে অসুবিধা হতে পারে। রিজার্ভ এন্ড সারপ্লাস এর মধ্যে কি কি থাকতে পারে? রিজার্ভ এন্ড সারপ্লাস এর মধ্যে কি কি থাকতে পারে? তোকে সুন্দর করে কথা বলি, লিখবি তো? দেখ না, রিজার্ভ এখানে কি লেখা আছে? রিজার্ভ এন্ড সারপ্লাস মানে কি? রিজার্ভ এন্ড সারপ্লাস মানে কি? রিজার্ভ এবং সারপ্লাস মিলিয়ে। রিজার্ভ মানে তো রিজার্ভ, আর সারপ্লাস মানে প্রফিট। সারপ্লাস মানে প্রফিট। বুঝলি কি কি থাকে? রিজার্ভ থাকে, প্রফিট থাকে। মানে এখানে কি লিখবো? রিজার্ভ মানে রিজার্ভ, আর সারপ্লাস মানে কি? প্রফিট এন্ড লস। তাহলে বুঝতে পারলি? তাহলে কত সুন্দর মনে রাখার টেকনিক দেখতে পাচ্ছিস? রিজার্ভ আর সারপ্লাস মানে রিজার্ভ আর সারপ্লাস মানে প্রফিট। তাহলে এখানে খোঁজ কোশ্চেনে আছে। হ্যাঁ স্যার, রিজার্ভ দিয়েছে, রিজার্ভ মানে জেনারেল রিজার্ভ 1,25,000, আর প্রফিট বলেছে কত? 1,25,000। তাহলে কি হলো এখনো পর্যন্ত হিসাবে? কত হলো স্যার? 5 লাখ আর 2,50,000, 7,50,000। 7,50,000 আর 1,20,000, 1,20,000, 2,50,000 মানে তোর 10 লাখ হয়ে গেল। কত হলো? 10 লাখ। এখনো পর্যন্ত কত হলো? 10 লাখ। এবার এক ফর্মুলা বলেছিলাম, মনে আছে? না স্যার, ফিকটিসিয়াস অ্যাসেটস মাইনাস করতে হয়। দেখ ফর্মুলা দেখ, খাতায় দেখ ফিকটিসিয়াস অ্যাসেট যদি থাকে মাইনাস করো। কোথায় ছিল? দেখ এই দেখ লেখা ছিল, এই দেখ শেয়ার ক্যাপিটাল যোগ রিজার্ভ এন্ড সারপ্লাস মাইনাস ফিকটিসিয়াস লেখা ছিল। ফিকটিসিয়াস অ্যাসেট থাকলে মাইনাস করতে হয়। দেখ কত ছিল ফিকটিসিয়াস অ্যাসেট? দেখ ডান দিকে দেখ অ্যাসেট, দেখ কত ছিল? 50,000। কত ছিল? 50,000 টাকা। তাহলে কত হচ্ছে? 10 লাখ থেকে 50 বাদ দিলে 9,50,000। আমি সব লিখে দেখাবো, চিন্তা এটা করে দেখাবো। 9,50,000। তাহলে কর 2.5 লাখ ডিভাইডেড বাই 9,50,000 কত হচ্ছে? 0.26:1। এই দেখ অ্যান্সার, দেখ অ্যান্সার দেখ 0.26:1। বুঝেছিস? কোনো ডাউট আছে? করে দিয়েছি। এবার আমি পড়ে দেখাবো, তোকে করে দেখাবো, এটা করে দেখাবো। ঠিক আছে, কোনো সমস্যা নেই। চল এক্সাম্পল নাম্বার 9। ঠিক আছে, এক্সাম্পল নাম্বার লিখবি বুঝবি করে দেখবি। হ্যাঁ, টোক দরকার হলে দেখে টোক। আমি যেটা বললাম দেখে টোক, কোনো অসুবিধা নেই। লিখবি, হ্যাঁ। ডেট টু ইকুইটি রেশিও লিখ, ডেট টু ইকুইটি রেশিও। ঠিক আছে, কি লিখলাম? ডেট টু ইকুইটি রেশিও। ফর্মুলাতে বলেছি, কোনো সমস্যা নেই তোদের। কি লিখবো? ডেট বাই ইকুইটি। এখানে নিচে লিখবো ডেট বলতে কি বোঝায়? ডেট বলতে স্যার বোঝায় 12% ডিবেঞ্চার। পার্টিকুলার এই অঙ্কে আর কিছু করার নেই। আমার হাতে এই অঙ্কে একটাই আইটেম ছিল, 12% ডিবেঞ্চার। কত ছিল বলেন ডিবেঞ্চার? স্যার 2,50,000। তাহলে এখানে লিখবো 2,50,000। লিখে দিলাম 2,50,000। ক্লিয়ার? এবার কি লিখবো? ইকুইটি। নিচে লিখ ইকুইটি। ইকুইটির মধ্যে তোকে কি বললাম দেখবি? শুনবি, যদি কখনো ভুলে যাস না, ইকুইটি মানে কি? মালিকের টাকা। মালিকের টাকা, মালিক। ব্যবসাতে মালিকের কত টাকা আছে? তা ব্যবসায় মালিকের কিসের টাকা থাকে? ক্যাপিটালের টাকা থাকে। আর কি থাকে? লাভের টাকা থাকে। আর যদি লস হয় সেই টাকাটাকে মালিক পায়?
বাদ যায়। স্যার লস কাকে বলে? ফিকটিসিয়াস অ্যাসেট মানে লস, মানে তোর মনে রাখার টেকনিক বলছি। কাউকে বলতে পারিস না যে লস, ফিকটিসিয়াস অ্যাসেটের মধ্যে শুধু লস থাকে, লস ছাড়া আর ওটা কেউ থাকে, মানে বেসিক্যালি মনে রাখার জন্য লস। তাহলে কি কি থাকবে? ইকুইটি মানে মালিক, মালিক ব্যবসা থেকে কি কি পাওনা, কি পাওনা মালিকের ব্যবসা থেকে? ক্যাপিটাল, লাভ, লস। লসটা দিয়ে দেবে, মাইনাস হবে। তাহলে বুঝতে পারছি ব্যাপারটা, মনে থাকবে তো? মনে রাখতে হবে তোকে ব্যাপার। তাহলে ইকুইটি, তোকে প্রপারলি কি ভাবিস না এরকম বড় অঙ্ক দেবে পরীক্ষা? তোকে এই ছোট ছোট টেকনিক মনে রাখতে হবে, টেকনিক। ঠিক আছে, ইকুইটি, ইকুইটি বের করার ফর্মুলা কি লিখলাম বল? ইকুইটি শেয়ার ক্যাপিটাল। এখানে 9 নম্বর অঙ্ক চলছে, বইতে 23টা 24টা অঙ্ক আছে, 24টা অঙ্ক করাতে হবে, তারপরে এমসিকিউ দিয়ে হবে। ঠিক আছে তো? অঙ্ক তোকে করতে হবে তোকে। যার অঙ্ক পুরো ক্লিয়ার সেই এমসিকিউ, তাকে কখনো কেউ আটকাতে পারে, সেই এমসিকিউ ভালো পারবে। ইকুইটি শেয়ার ক্যাপিটাল, যোগ কি লিখবো? প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল। ঠিক আছে, ইকুইটি শেয়ার ক্যাপিটাল হলো, যোগ হলো প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল। যোগ কি হবে? জেনারেল রিজার্ভ, আমি শর্টে লিখলাম জিআর, আর কি লিখলাম? প্রফিট অ্যান্ড লস প্লাস পিএল, তাই তো? এই জেনারেল রিজার্ভ আর প্রফিট অ্যান্ড লস দুটোই মালিকের পাওয়া, দুটোই মালিকের পাওয়া, দুটোই মালিকের পাওয়া, দুটোই মালিকের পাওয়া। ঠিক আছে? আর কি বলেছিলাম? ফিকটিসিয়াস মানে লসের টাকা, এই টাকাটা মালিককে দিতে হবে। তাহলে কি করবো? মাইনাস ফিকটিসিয়াস অ্যাসেটস, মাইনাস ফিকটিসিয়াস অ্যাসেটস। তোকে ধর, ধর পরীক্ষা এরকম একটা এমসিকিউ দিল, একটা অপশন দিল, জানিস কিরকম অপশন বললো? ইকুইটির মধ্যে কোনটা আসে না, জানিস তো কোনটা আসে না? 4টে অপশন দিল, বুঝিস তো কোনটা আসে না? ও তোকে বললি ইকুইটি শেয়ার ক্যাপিটাল আসে না, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল আসে না, জেনারেল রিজার্ভ মানে রিজার্ভ এন্ড সারপ্লাস আসে না, ফিকটিসিয়াস আসে না। তখন বলতে হবে কি ফিকটিসিয়াস আসে, মাইনাস মানে আসে না। বুঝতে পারলি? এগুলো তোকে বুঝতে হবে, এরকমই অপশন দিল। ইকুইটি শেয়ার ক্যাপিটাল 5 লাখ, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল 2.5 লাখ, জেনারেল রিজার্ভ 1,25,000, প্রফিট অ্যান্ড লস 1,25,000, আর ওই লসটা 50,050,000, বাদ দিয়ে কত হলো? 9,50,000। ঠিক আছে, তাহলে 2.5 লাখ বাই 9,50,000 করলে কত হচ্ছে? 0.26:1, 0.26:1। ঠিক আছে, কেমন হলো? অঙ্কটা কমপ্লিট হলো তো? আচ্ছা, আমরা টেবিলে কটা ফর্মুলা দিয়েছিলাম মনে পড়ে? দুটো ফর্মুলা দিয়েছিলাম না? দুটো ফর্মুলা দিয়েছিলাম, সেকেন্ড ফর্মুলাটা কর। দেখ আমার হয়ে গেল সেকেন্ড ফর্মুলা, শেষ। টোটাল ডেট, তাই তো? সেকেন্ড ফর্মুলা কি ছিল? প্রথমে টোটাল ডেট ছিল বাই ইকুইটি, তাই তো? পুরো দেখে দেখে টোক, শুধু চেঞ্জ কোথায় হবে জানিস তো? শুধুমাত্র টোটাল ডেটটা চেঞ্জ হবে, বাকি বাকিটা সব ঠিক আছে। ইকুইটি তো চেঞ্জ হবে না। তাহলে এখানে বের করুন টোটাল ডেট। টোটাল ডেপ্টের মধ্যে কি হবে? 12% ডিবেঞ্চার আসবে, লোন তো আসবেই, লোনের সাথে কি নিতে বলেছে বলো? টোটাল ডেট, লোন আর লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটি। তাহলে লিখুন এটা প্লাস কারেন্ট লাইবিলিটি সিএল। তাহলে ডিবেঞ্চার কত ছিল আমাদের? ডিবেঞ্চার, হ্যাঁ আলাদা করি, আমরা আলাদা, পুরোটাই আলাদা, দেখে 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 12% ডিবেঞ্চার কত ছিল? 2,50,000। পুরো প্রথম দিয়ে আবার টুকতে হবে না। ডিবেঞ্চার 2,50,000, আর কারেন্ট লাইবিলিটি কত বলেছিল ওকে? 2,50,000। তো 2,50,000 আর 2,50,000 যোগ করে কত হয়? 5 লাখ। তো কত হবে? 5 লাখ বাই 9,50,000, 0.53:1। পুরো টুকে দেয়, পুরো করে দেয়, ঠিক আছে? টুকে দেয়, করে দিই।
10 নম্বর অঙ্কটা দেখ পারা যাবে কিনা। সোজা এই অঙ্কটা আমার কাছে মনে হলো অঙ্ক সোজা দিত। 9টা হয়ে গেল, তো 9টা হলো 10। বলছে কি ক্যালকুলেট ডেপ্ট টু ইকুইটি রেশিও, একই বলেছে, ঠিক আছে। এটা আমি আর লিখে লিখে করছি না, বুঝিস তো, ফর্মুলাটা এখানেই করে দিচ্ছি। ছিল ফর্মুলা ডেপ্ট বাই ইকুইটি, সামনে লিখতে দেয় পর 1 মিনিট সময় দিল। ডেপ্ট কত বলেছে অঙ্কে, বলে ডেপ্ট, বল অঙ্কের ডেপ্ট কত বলেছে স্যার। ডেপ্ট বলেছে কত, ডেপ্ট বলেছে কত বল, ডেপ্ট ডেপ্ট বলে দিয়েছে কত, 4 লাখ, তাই তো। বল 10 নম্বর, 10 নম্বর। শোন না, আমি তোদের জিজ্ঞাসা করলাম, এই জন্য বলছি অ্যান্সার দেখবি না, আমি তোকে জিজ্ঞাসা করলাম ভালো করে আমাকে বল। আচ্ছা ফর্মুলা লেখ, তোর প্রত্যেকে ফর্মুলা লেখ। ক্যালকুলেট ডেপ্ট টু ইকুইটি রেশিও বের করার ফর্মুলা কি লিখলাম, ডেপ্ট বাই ইকুইটি, হ্যাঁ কিনা, ডেপ্ট বাই ইকুইটি লিখলাম। তো বল ডেপ্ট মানে, ডেপ্ট মানে কি, লোন। লোন, তাহলে এই লাইনটা পড়ে চেষ্টা করবি বলার লোন কত দিয়েছে, লোন কত দিয়েছে বল। লোন 4 লাখ টাকা দেয়, ভুল ভুল অ্যান্সার, লোন 4 লাখ টাকা দেয়নি, লোন 4 লাখ টাকা দেয়নি, ওখানে বলেছে টোটাল ডেপ্ট 4 লাখ। ওরা কি বলছে, টোটাল, টোটাল ডেপ্ট 4 লাখ, টোটাল ডেট, টোটাল ডেট, দেখ 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 ভালো করে দেখ, মাথায় রাখবি, ইচ্ছা করে বললাম তো অঙ্কটা। এই দেখ টোটাল ডেট কোথায় ছিল, দেখ 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 বড় করেছি, দেখ বড় করেছি, টোটাল ডেট দেখ কাকে বল, টোটাল ডেট দেখেছিস তো, টোটাল ডেট বড় করলাম, দেখতে পাচ্ছিস টোটাল ডেট কাকে বল, টোটাল ডেট কি ছিল, লং টার্ম ডেট আর কারেন্ট লায়াবিলিটি। আমরা তো এটা নিয়ে করছি, এটা কত, তাহলে দেখ এটা 4 লাখ, দেখ আমি ছোট করে লিখছি, এটা 4 লাখ, এটা 4, আর এটা বলেছে 2, তাহলে এটা কত, এটা 4, টোটাল 4, আর কারেন্ট লায়াবিলিটি 2, তাহলে লং টার্ম ডেট কত হলো, 2 হবে। ব্যাপারটা বলতে পারছিস তো, আমি দেখিনি কোশ্চেনটা একবার বলতো, কারেন্ট লায়াবিলিটি কি 2 লাখ ছিল, অঙ্কে কারেন্ট লায়াবিলিটি কি 2 লাখ টাকা ছিল, একটু দেখে বল। তাহলে বুঝেছিস, প্রথমে দেখ, প্রথমে না মাথায় স্ট্রিকই করেনি, প্রথমে আমি ডেপ আর ওটা কি টোটাল ডেপ বলেছে, ভালো করে বলতে হবে, আমি তো জেনে বুঝেই তো অঙ্কটা দিয়েছি না, আমি তো এমনি এমনি বলিনি। তা ডেপ্ট কত হলো বল, ডেপ্ট এখানে কত হচ্ছে, কি বুঝতে পারি স্যার, ডেপ্ট 2 লাখ টাকা, হ্যাঁ কি না। আমি 2L লিখলাম, লেখার জায়গা নেই 2L লিখলাম, ডেপ্ট 2 লাখ। আর ইকুইটি কাকে বলে, ইকুইটি কি বলেছে, না স্যার মনে নেই, ভুলে গেছে, বল 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 বল। মালিক, হ্যাঁ বল, এটা বলতে হবে, মালিক। এখানে বল, এই দেখে বলতে পারবি, এখানে কি দেখে কি তোর মাথায় আসছে ইকুইটি কত হবে, এখানে দেখে কি মাথায় আসছে ইকুইটি কত হবে, বলতে পারবি, মানে এখানে কি কোথাও কোশ্চেনে লেখা আছে ইকুইটি, কিছু লেখা আছে, তার মানে আসছে না। তাহলে এখন বলো স্যার আপনি কি এরকম কোনো ফর্মুলা লিখেছেন, ফর্মুলা না লিখে আপনি করাচ্ছেন, ইকুইটি দিয়েছে, আমি কি বলেছি, আমি যে ডেপ্ট টু ইকুইটি ফর্মুলা দিয়ে কি বলছি, তুই তো 12 এ পড়িস, হায়ার লেভেলও এখানে যে ফর্মুলা দিয়ে অঙ্ক হইবে, হায়ার লেভেল অঙ্ক হইবে যা ফর্মুলা দিয়েছি, তার মানে আমি ইকুইটি ফর্মুলা লিখে দিয়েছি। দেখ খোঁজ ইকুইটি ফর্মুলা কি লিখেছি, লিখেছি ইকুইটি ফর্মুলা, ইকুইটি ফর্মুলা দেখ, ইকুইটি ফর্মুলা দিয়েছি, ইকুইটি বাদ দে না, অত দেখতে হবে না, তুই বল তোর অঙ্কের দিকে তাকা, অঙ্কের দিকে তাকা, ঠিক আছে, এই দিক তাকা, এই দিক তাকা, আমি লিখে দেখাচ্ছি। বল তোর কোশ্চেনে, কোশ্চেনে কি বলেছিল, কোশ্চেনে তোকে কি বলেছে, স্যার টোটাল অ্যাসেট 5 লাখ, জাস্ট কিছুক্ষণের জন্য তোদের জন্য বোঝার জন্য লিখছি, আমি এখানে লিখে লিখে দেখাচ্ছি, বাদ দে, ভালো করে শুনবি, ব্যালেন্স শিট করে দেখাচ্ছি, বুঝতে পারবি, দেখ কোনো ডাউট থাকবে, এইদিকে লাইবিলিটি, এইদিকে অ্যাসেটস। ও তোকে কি বলেছে, টোটাল অ্যাসেট কত বলছে, টোটাল অ্যাসেট বল, কোশ্চেন করে বল, 5 লাখ, এখানে লিখলাম 5 লাখ, কোনো ডাউট নেই। তো টোটাল অ্যাসেট যদি 5 লাখ হয়, টোটাল লাইবিলিটি 5 লাখ হতে বাধ্য, হয় কি না, কারণ ব্যালেন্স শিট এটাই তো বলে অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি হবে। ওরা কি বলে দিচ্ছে, টোটাল ডেপ 4 লাখ, টোটাল ডেপ বলতে কোন জায়গায় থাকতো, এই যে এখানে থাকতো টোটাল ডেপ, এখানে থাকতো টোটাল ডেপ টিডিউ, এটা কত বলেছে 4 লাখ। আরে সিম্পলি মাথা খারাপ না, ব্রেন খারাপ, ব্রেন খারাপ। ব্যবসার টোটাল লাইবিলিটি 5 লাখ, যার মধ্যে 4 লাখ টাকা টোটাল ডেপ, টোটাল ডেপ মানে কি, এই লোকটা কি, টোটাল ডেপটা কি, ঘরের লোক নাকি বাইরের লোক, বাইরের লোকের 4 লাখ টাকা, টোটাল 5 লাখ টাকার মধ্যে বাইরের লোকের 4 লাখ টাকা, তাহলে মালিকের কত টাকা, এই দুটি মানেই তো মালিক। অ্যান্সার কত হবে, 1 লাখ হবে কি হবে না, বুঝেছি ব্যাপারটা কি? তোকে মাথা খাটাতে হবে না, এটা এমসিকিউর জন্য দিতে পারি এই অঙ্কটা, ঠিক আছে তো। তাহলে এটাকে বলে ইকুইটি, এটাকে বলা হয় ইকুইটি। কত হলো, 1 লাখ টাকা, টুকে নিয়ে যাবে, এই জায়গাটা টুকে নে না, কোনো সন্দেহ নেই, ভালো লাগবে টুকে নিয়ে যাবে, টুকে নে।
এদের প্রোগ আগে এটা তো কর। এই অঙ্কটা প্র্যাকটিস করে নে। তো ঘরে বলে বুঝতে পারলি তো এটা? তাহলে কত হলো তোর? ইকুইটি কত বেরোলো বল? 1,00,000 টাকা। ইকুইটি 1,00,000 বেরোলো তো। তাহলে কত হলো অ্যান্সার? 2:1। তাহলে কটা অঙ্ক হলো বল? 10টা অঙ্ক হলো। না একটা অঙ্ক, তাহলে আজকে কি বার বল? বুধবার তো? আজ তো বুধবার। তাহলে শুক্রবার দিন কিন্তু, শুক্রবার দিন তাহলে এটাই কন্টিনিউ হবে।